তো আজকে আমাদের পডকাস্ট শুরু হয়ে গেছে এবং আমার সঙ্গে বসে আছেন আচার্য প্রদীপ শাস্ত্রী। ওয়েলকাম স্যার অন টিআইএসএফ। নমস্কার। আজকে আমি এই চ্যানেলে বিশেষ কিছু জ্যোতিষ সংক্রান্ত বা তন্ত্র সংক্রান্ত বেশ কিছু গুপ্ত তথ্য, যেটা আমাদের মধ্যে এখনো পর্যন্ত না জানা এবং কাল্পনিক এবং বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকা এআই সম্বন্ধিত, অ্যাস্ট্রোলজি সম্বন্ধিত সমস্ত প্রশ্নের কিছু উত্তর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তন্ত্র কি? তন্ত্র হচ্ছে এক প্রকার সাধনা। আমরা দুর্গাপুজো থেকে শুরু করে কালী পুজো বা বিভিন্ন অনুষ্ঠানে দেখতে পাই যে পশু বলি হয়। এই বলিটা কতটা যুক্তিযুক্ত? দেখুন, বলি তো 100% যুক্তিযুক্ত। আমাদের হিন্দু ধর্মের 5টা পথ আছে: শাক্ত, সৌর, গাণপত্য, বৈশ্য ও শৈব। প্রত্যেকটা পথের একটা করে অধিষ্ঠাত্রী দেবী বা দেবতা আছে। আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি, সেটা সিনেমা শো হোক, টিভি হোক বা যে কোনো জায়গাতে, যে ভর রিলেটেড কিছু ইস্যু, যেমন ধরুন কোনো মহিলার বা কিছু ভর হয়েছে, মাথা ঘোরাচ্ছে, এটা অ্যাস্ট্রোলজি বা এই তন্ত্র সাধনার পক্ষে কত? ভর বলতে আমি যতটুকুনি জিনিস বুঝি, ভর বলে কোনো সাবজেক্ট জ্যোতিষে বা তন্ত্রে তো কিছুই নেই। তন্ত্রে ভর বলে আমি কোনো জিনিস পড়িনি, বা জ্যোতিষেও কোনো জিনিস আমার অজ্ঞাত, আমি কোনো শাস্ত্রসম্মত ব্যাখ্যা এর পাইনি। এগুলো একটি মানসিক রোগ বলতে পারে। আমরা এরকম দেখে থাকি, একটা প্রচলিত কথা আছে যে মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিকেরই মিলতে হয়, তাহলে সেক্ষেত্রে প্রবলেম হয়। তো এটা কতটা যুক্তিযুক্ত? সাপোজ কোনো ব্যক্তি যদি মাঙ্গলিক হয়, সে চাইবে 18 বছর বয়সে যেন আমার বাড়িতে ফরচুনা দাঁড়িয়ে থাকে বাড়ির সামনে। হ্যালো এভরিওয়ান, আমি নিলয় অ্যান্ড ওয়ান্স সেকেন্ড ওয়েলকাম টু আর লাইভ পডকাস্ট চ্যানেল অবশেষ। একটা অদৃশ্য জগৎ যাকে আমরা অনেকেই বিশ্বাস করি, আবার অনেকেই পুরোটা অস্বীকার করি। গ্রহ নক্ষত্রের প্রভাব, হাতের রেখায় কি সত্যি লুকিয়ে থাকে ভবিষ্যৎ, বাস্তুশক্তির ভারসাম্য কিংবা তন্ত্রের ব্ল্যাক ম্যাজিকের রহস্য, এগুলো কি সত্যিই আমাদের জীবনে প্রভাব ফেলে, নাকি এগুলো শুধুই বিশ্বাস আর কল্পনা? আজকের এই বিশেষ পডকাস্ট এপিসোডে আমরা ঢুকে পড়েছি সেই রহস্যময় জগতে, যেখানে প্রশ্ন আছে, কৌতূহল আছে এবং আছে অজানাকে জানার এক অদ্ভুত টান। আজকে আমাদের এই এপিসোডে রয়েছে এক বিশেষ পরিচিত জ্যোতিষশাস্ত্রী, আচার্যা প্রদীপ্ত শাস্ত্রী। তার বহু বছরের অভিজ্ঞতা থেকে উঠে আসা এমন কিছু কথা যা আপনাদের ভাবনাকেও নাড়িয়ে দিতে পারে। এই আলোচনায় আমরা খুঁজে দেখব অ্যাস্ট্রোলজি, বাস্তু, তন্ত্র আর ব্ল্যাক ম্যাজিক, এই বিষয়গুলি কতটা বাস্তব, কতটা বিজ্ঞান সম্পর্কিত, আর কতটাই শুধুই বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে। যদি কোনোদিনও মনে হয় এইসবের পেছনে আসল সত্যিটা কি আপনারা জানবেন, তাহলে এই পডকাস্টটি আপনাদেরই জন্য। তো চলুন শুরু করা যাক আজকের এই এপিসোড। কারণ যেখানে সবকিছু শেষ হয়ে যায়, সেখান থেকেই শুরু হয় অবশেষ। কারণ শেষের পরেও কিছু না কিছু থেকে যায়। কেমন আছেন? ভালো আছি, চলছে। তো আপনার এই যে প্রফেশনে জার্নি অ্যাস্ট্রোলজার হিসেবে কত বছর ধরে হচ্ছে এখন? এটি 8 বছর চলছে আমার রানিং। আচ্ছা, বর্তমান দিনে ধরুন আমরা যেরকম ভাবি যে কেউ ডাক্তার হবো, কেউ ইঞ্জিনিয়ার হবো, কেউ টিচার হবো, বা মানে বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটরের এত প্রফেশন, তো সেই জায়গা থেকে হঠাৎ অ্যাস্ট্রোলজি বা এই প্রফেশনে আসার মেন অনুপ্রেরণা কোথায়? দেখুন, মেন অনুপ্রেরণা বলতে বলতে হয়, প্রত্যেকটাই তো প্ল্যানেটারি কম্বিনেশন। আমাদের জীবনটা বিভিন্ন মানুষ বিভিন্ন কর্ম করার জন্য আসে, কিন্তু আমার একটু ছোটবেলা থেকে ঈশ্বর প্রতি ভক্তি ভাব, এগুলো আমার একটু বেশি। এবং আমার বাড়িতে মন্দিরও আছে, আহ কালী মন্দির আছে। তো তারপর থেকে আমার ওই মন্দির তৈরি করার পর থেকে আমি এই প্রফেশনে যুক্ত হয়েছি, অ্যাস্ট্রোলজি। এবং অ্যাস্ট্রোলজির প্রতি যুক্ত হওয়ার এটাই কারণ, এখন বর্তমান জেনারেশনে যে অ্যাস্ট্রোলজিটা চলছে না, সেটা কিন্তু অ্যাস্ট্রোলজি না, সেটা বই পড়া অ্যাস্ট্রোলজি। ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজার কিছু কিছু বই পড়ছে, এখন এআই এর যুগে এআই দেখছে, কিছু কিছু বই পড়ছে, বই পড়ে প্রেডিকশন দিতে লিখে যাচ্ছে। যে প্রেডিকশনটার মধ্যে 70% মিলছে, 30% মিলছে না, যার জন্য মানুষের লাইফের এতটা সমস্যা। মেনলি আশা যে যাতে মানুষ প্রেডিকশনটা সঠিক পায়, এবং এই অ্যাস্ট্রোলজির মধ্যে দিয়ে যে আমরা কত নির্ভুল মানুষের সমস্যার সমাধান করতে পারি,
এটা মানে যারা স্পেসিফিক খুব ভালো অ্যাস্ট্রোলজার তারা ছাড়া জানেন। তা আপনার যখন এই জার্নি শুরু হয়, অ্যাস্ট্রোলজি আর তন্ত্র কোনটা দিয়ে শুরু হয়? আমার শুরু হয়েছে পুজো দিয়ে, কিন্তু যদি বলেন তন্ত্র না অ্যাস্ট্রোলজি তাহলে বলবো অ্যাস্ট্রোলজি। 100% 100% অ্যাস্ট্রোলজি। কেন অ্যাস্ট্রোলজি? বহু মানুষ দেখবেন এখন একটা ইউটিউবে চ্যানেল করে বসে পড়ছে, তেজপাতা দিয়ে বিচ্ছেদ, নাম লিখুন, এটা করুন, বিচ্ছেদ হয়ে যাবে, এটা এখানে পুঁতে দিন, বাড়ির সমস্যা মিটে যাবে। এইভাবে যদি মানুষের মধ্যে মানুষের বিচ্ছেদ করানো যেত, তাহলে কি রাজনীতির মধ্যে এত মারামারি থাকতো? এই যে বশীকরণ, 3 মিনিটে বশীকরণ, 5 মিনিটে বশীকরণ, যে খবরের পেপার খুললেই সব থেকে মানে বড় যেটা চলছে, বগলামুখী ক্রিয়া, শত্রু দমন ক্রিয়া, গুরুদল ক্রিয়া, টোটাল তন্ত্রের উপর বেস করে আমাদের পশ্চিমবঙ্গ এমন একটা জায়গায় গেছে না, এখানে 70% মানে 100%-র মধ্যে 70% বলা যায় ভুল পথে চলছে। তন্ত্রটা এতটা সহজ জিনিস না। আমরা যা মন তাই করে ফেলবো, তন্ত্র দিয়ে বিচ্ছেদ, মারণ, স্তম্ভ, উচ্চাটন, বিভিন্ন কর্ম করে ফেলবো, এত সহজ জিনিস তন্ত্র নয়। তন্ত্র হচ্ছে একটা স্পেসিফিক জিনিস, যে জিনিসটা অ্যাস্ট্রোলজি সাপোর্ট দিলেই সম্ভব, না হলে কোনো রকম ভাবে সম্ভব নয়। যদি বলেন কিরকম ভাবে, আমাদের জীবনযাত্রা ভগবান কিন্তু পরিচালনা করে না, আমাদের জীবনযাত্রা পরিচালনা করা হয় 9খানা প্ল্যানেট দিয়ে। 9খানা প্ল্যানেট দিয়ে আমাদের জীবনযাত্রা শুরু হয়, এবং এই 9খানা প্ল্যানেটের কম্বিনেশনই আমাদের মৃত্যু থেকে, জন্ম থেকে, বিবাহ থেকে সব হবে। তাহলে কেউ যদি মনে করে আমার বিবাহটাকে আটকে রেখে দেবে, কোটি কোটি কিলোমিটার দূরে প্ল্যানেট আছে, প্ল্যানেট বলছে এই টাইমে তোমাকে বিয়ে হবে, তোমার তন্ত্রের ক্ষমতা যে বিয়েটাকে আটকে দেওয়া। কিন্তু এখনকার দিনে দেখা যাচ্ছে কি, হ্যাঁ এত টাকা নিয়ে আসুন, তন্ত্র করে আপনার বিবাহ আটকে দেওয়া যাবে, এরকম বিচ্ছেদ করে দেওয়া যাবে, উচ্ছেদ করে দেওয়া যাবে। যদি এইভাবে বিচ্ছেদ উচ্ছেদ হতো, তাহলে কোর্ট কাচারি থানা পুলিশ, মানুষের এত সমস্যা তৈরিই হতো না, সব এই বিচ্ছেদ উচ্ছেদ করেই সমস্যা মিটে যেত। আচ্ছা, আমরা ধরুন বিভিন্ন জায়গায় দেখি, সেটা ঠাকুর মন্দির হতে পারে বা এই পীর সাহেব যেগুলো যেখানে হয়, তো ওখানে প্রচন্ড ভিড় হয়। কারোর ছেলের বিয়ে হচ্ছে না, বা ধরুন কোনো কাপল গেছে যে বাড়িতে পছন্দ হচ্ছে না, বাড়িতে পছন্দ করছে না এই ছেলেকে বা মেয়েকে, তা ওখান থেকে একটা কিছু দিল, জলপড়া হতে পারে বা কোনো কিছু পড়তে দিল, তো সেটার পর দেখা যায় যে যে প্রবলেমটা হয়েছিল সেটা মিটে যাচ্ছে আস্তে আস্তে। তো এটা কিভাবে পসিবল হয়? সম্ভব, এটা 100% করা সম্ভব। কোন কোন ক্ষেত্রে সম্ভব? কিছু কিছু নজর দোষ লেগে যাওয়া, কিছু কিছু দ্রব্য গুণ আছে, কেউ কারো বাড়িতে ফেলে দিলে ক্ষতি হয়, সেই সব জিনিস থেকে মুক্তি, নজর দোষ থেকে মুক্তি, এই সব জিনিসগুলো করা সম্ভব। আর বিভিন্ন ঠাকুরতলা এখন তো মেইনলি যেটা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয়ে চলছে, বিভিন্ন জনা বিভিন্ন জায়গা থেকে চলে আসছে, সমস্যার সমাধান মিটে যাচ্ছে, অপারেশন করতে হচ্ছে না, রোগ ভালো হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু আদৌ সত্য নয় গো। মানুষের যদি অপারেশন না করে সমস্যার সমাধান মিটে যেত, তাহলে সবাই ঠাকুরতলাতে গিয়ে বসে থাকতো। এবার দেখুন, ভগবান চাইলে সবই সম্ভব, ভগবান চাইলে মৃত মানুষেরও প্রাণ ফিরে আসে, কিন্তু তার মানে এটা নয় যে গাদা গাদা লোক লাইন দিচ্ছে, সবাইকার ছেলের চাকরি হয়ে যাচ্ছে, সবাইকার মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, সবাইকার পছন্দ পছন্দি হয়ে যাচ্ছে। কিছু কিছু ছোট ছোট ক্রিয়া থাকে, যেই ক্রিয়াগুলো করলে তৎক্ষণাতের জন্য কিছু সমস্যার সমাধান মেটে। কিন্তু যদি মনে হয় কোন রকম বড় ক্রিয়া বা বড় কাজ বা বড় সমস্যার সমাধান মেটানো, সেটা একদিনের ক্রিয়াতে সম্ভব হয় না, এবং ওই ছোটখাটো জলপুরা টলপুরা দিয়ে সম্ভব হয় না। জলপুরা দিয়ে কি হয়? জলপুরা দিচ্ছে, তেল পুরা দিচ্ছে, গ্রামে দেখবেন কেউ কারোর ছেলে নজর লেগেছে ঝেড়ে দিচ্ছে, এই জিনিসগুলো তন্ত্রে আছে বটে, কিন্তু এগুলো তন্ত্রের একদম একদম নিম্নতর মানে শিক্ষা। কম বেশি 6 মাস তন্ত্র শিখলেই তারা সবাই জেনে যাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু তন্ত্র নয়। তন্ত্র টোটালটা আলাদা। তন্ত্র হচ্ছে গুপ্তবিদ্যা, যে গুপ্তবিদ্যাটা যতই মুখে বলা হয়, ভেতর থেকে বার করে আনা যায় না। ওই জিনিসটাকে বলা সম্ভব নয়, উপলব্ধি করাই সম্ভব। তন্ত্রে যে কি হয় আর কি হতে পারে, হতে বহু কিছু পারে, আবার যদি করার মতো ব্যক্তি থাকে তাহলে হতে বহু কিছু পারে, আর যদি করার মতো ব্যক্তি না হয় তাহলে কিচ্ছু হতে পারে না, টাকা নষ্ট হতে পারে। টাকা নষ্ট হওয়া ছাড়া কিচ্ছু হবে না। কারুর সঙ্গে কারুর যদি বিবাহ না লেখা থাকে, যদি প্ল্যানেট তাকে সাধ না দেয়, কোনো তান্ত্রিকের ক্ষমতা নেই যে তাকে বিয়েটাকে লাগিয়ে দেবে ওর সাথে। রাস্তায় গাদা গাদা মেয়ে যাচ্ছে, কেউ কারুর এখন দেখবেন খুব বেশি একটা হাইলাইট হয়েছে, ছবি দিন ছবি দিয়ে বসি করো। হ্যাঁ।
ছবি দিয়ে কি আদৌ বশীকরণ সম্ভব? নিজেদের মধ্যে মনকে পূর্ণ করে দেখুন দেখি। ছবি দিয়ে যদি বশীকরণ সম্ভব হতো, গাদা সিনেমাটিস্টেরও ছবি পাওয়া যায়, তাদের নামও পাওয়া যায়, টাইটেলও পাওয়া যায়, তাহলে মানুষ তো সিনেমাটিস্ট করে বিয়ে করতো, সমস্যার সমাধানই থাকতো না। এগুলো এতটা সহজ জিনিস নয়। বশীকরণ হয়, বশীকরণ 100% হবে। কখন হবে? স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম হচ্ছে, দেখতে হবে জন্মছক বিচার করে যে প্রবলেমটা কেন হচ্ছে। সেটাকেও তন্ত্র করে কিছু করতে পারে, বাড়িতে কোনো দ্রব্যগুণ আছে সেটা পুঁতে দিয়ে কিছু করতে পারে, নচেত তার জন্ম ছকে প্রবলেম থাকতে পারে সেই টাইমটাই, এটা হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম হচ্ছে, তখন একটা বশীকরণ ক্রিয়া করা যায়। মায়ের সঙ্গে ছেলের অশান্তি হচ্ছে বা ছেলে মায়ের কথা শুনছে না, তখন একটা বশীকরণ করা যায়। কিন্তু বশীকরণ মানে এটা নয় যে আমার কাউকে ভালো লেগে গেল, আমি তাকে রাস্তায় দেখলাম পছন্দ হয়ে গেল, ফেসবুক থেকে দু একটা ছবি ডাউনলোড করে নিলাম, দিয়ে চলে গেলাম বশীকরণ করতে। এমন সাবজেক্ট বলে বশীকরণে কিছু হয় না। আচ্ছা, আর একটা যে টপিক আছে, ধরুন বান মারা, বা অনেকে আছে ওষুধ করে, পাশের বাড়ি তার পাশের বাড়িতে ওষুধ করলো, এই জিনিসগুলো কতটা যুক্তিযুক্ত? 100%-র মধ্যে 5% যুক্তিযুক্ত, বাদ বাকি 95% যুক্তিযুক্ত নয়। 100%-র মধ্যে 5% যুক্তিযুক্ত, 95% যুক্তিযুক্ত নয়। ক্ষতি করা যায়, তন্ত্রের উপাদান আছে, বেশ কিছু জিনিস আছে যেটার মাধ্যমে ক্ষতি করতে পারে মানুষ। বহুজন আছে, বহু মানুষ আছে যারা ক্ষতি করতে পারে। কিছু কিছু নেগেটিভ জিনিস কারোর বাড়িতে যদি পুঁতে দেওয়া হয়, তার ক্ষতি হবেই। কিন্তু এই বান মেরে দিল, বান যদি মারতে পারে, নাম গোত্র সবাইকার নাম গোত্র সবাই জানে, জোগাড় করাটা কোনো ব্যাপার নয়। বান তখনই লাগবে যখন প্ল্যানেট তোমাকে সাথ দেবে। কারু রাহু কানেক্ট হয়ে যায়, 100% তার কাজ হয়ে যাবে, তাকে বান মেরে মেরে পর্যন্ত দিতে পারে মানুষ। কিন্তু সেই সাধনা খুব কম ব্যক্তিই জানে। এখন যেটুকুনি জানে কিছু কিছু দ্রব্য গুণ, যেমন মানুষের বডি নিয়ে যায়, বডিতে দেখবে হিন্দু ধর্মের যতই দড়ি ফড়ি দিয়ে বাঁধুক, একটু খড়ের ছোট দেয়, গ্রামগঞ্জে দেয়, টাউনে দড়ি ফড়ি দেয়। ওই খড়ের ছোট বা দড়ি সাথে কাঁধে করে দেখবে একটা কলসি ভাঙা হয়, ওই কলসির কিছু কুচো মোড়ার ফুল টুল এইসব নিয়ে মোড়ার যে কাপড়টা আছে, ওই কাপড়ে বেঁধে যদি কারোর বাড়িতে পুঁতে দেওয়া হয়, সেই বাড়িতে সবসময় টেন্ডেন্সি হবে সুইসাইড করা। গলায় দড়ি দেওয়ার দড়ি, ওই গলায় দড়ি দেওয়ার দড়ি যদি মানুষ পেয়ে যায়, ওই দড়ি যদি কারোর বাড়িতে পুঁতে দেয়, বা কাউকে যদি কিছু রকম তন্ত্রক্রিয়া, বেশ গুজ্জ গুজ্জ জিনিস আমি বলছি না, যদি করে দেয়, তার সব সময় কিন্তু মনে হবে যে আমি সুইসাইডটাই করি, তার সব সময় মনে হবে যে আমি সুইসাইডটাই করব। কারণ সেই নেগেটিভ এনার্জিটা, মৃত্যুর নেগেটিভ এনার্জিটা বহন করছে সেই জিনিসটা। নেগেটিভ জিনিস যদি আপনার বাড়িতে থাকে বা আপনার বাড়িতে রাখা হয়, তাহলে নেগেটিভ ঊর্জা পাবে। কিন্তু পজিটিভ যদি জিনিস রাখা হয়, তাতে কিন্তু ঊর্জা পজিটিভের মতো বিরাট পাওয়া যাবে, তেমন কিন্তু ব্যাপার নয়। তার প্রমাণ হচ্ছে একটা ট্যাবলেট, যে কোনো রোগের একটা ট্যাবলেট খাবেন, পেটে প্রবলেম হচ্ছে, সারতে 0.5 ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা 2 ঘন্টা টাইম লাগবে। একটুখানি বিষ খেয়ে নিন, 10 মিনিটই মারা যাবে। পার্থক্য আছে। খারাপ জিনিসের কাজ সবসময় বেশি হয়, খারাপ পথে অর্থ উপার্জন সবসময় বেশি হয়, যার জন্য এখন মেন বেশ কিছু কিছু তান্ত্রিক এখন খারাপ জিনিসের প্রতি গুরুত্বটা বেশি দিয়েছে অর্থ উপার্জনের জন্য। কিন্তু এটা কিন্তু খুবই খারাপ। যে যত বড় তান্ত্রিকই হোক, কর্মফল তাকে ভোগ করতেই হবে, কর্মফল সে ছেড়ে যেতে পারবে না। আচ্ছা, ধরুন কারোর উপর এরকম ওষুধ বা কিছু ক্রিয়া করা হলো, সেই ব্যক্তিটা কিভাবে বুঝবে? তো ক্রিয়া যদি তন্ত্রক্রিয়া করা হয়, সে বুঝতে পারবে সব থেকে প্রথম, প্রচন্ড পরিমাণে বাড়িতে চামচিকি ঘোরাঘুরি করবে। যে কোনো ব্যক্তির তন্ত্রক্রিয়া হলে তন্ত্রক্রিয়ার প্রথম সিমটম হচ্ছে চামচিকি ঘোরাফেরা করবে। চামচিকি খুব নেগেটিভ এনার্জি, বা কাল পেঁচা বাড়িতে এসে বসবে, এই জিনিসগুলো। এবার যদি কারোর বাড়িতে আগে থেকেই চামচিকি থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু কারোর বাড়িতে যদি না থাকে, প্রচন্ড পরিমাণে চামচিকি ঘোরাঘুরি করবে, তার সাথে সাথে বিভিন্ন রকমের নেগেটিভ ঊর্জা সে বুঝতে পারবে। এবং যদি সব থেকে বেশি হবে বাস্তুতে যদি করে, স্পেসিফিক কারোর উপরে বাদ দিয়ে যদি বাস্তুতে করে, সব থেকে লক্ষ্যতম জিনিস হচ্ছে দুধটা ফুটতে খুব দেরি হবে। দেখবেন যে কোনো আমরা কোনো শুভ মঙ্গল কর্ম করতে গেলে দুধটাকে ফোটায়, এমন ফোটায় যেন সেটা উদলে পড়ে। দুধ প্রচন্ড শুভ একটা জিনিস, এবং সেটা উদলে পড়ছে মানে সেটা পরিবারের উন্নতি হচ্ছে।
বা বাস্তু ভালো হচ্ছে, কিন্তু সব থেকে প্রথম জিনিস ওই দুধটা কিন্তু ফুটতে প্রচন্ড লেট হবে। এটা দেখা যাবে বিভিন্ন রকম নেগেটিভ ঊর্জা যদি বাস্তুর উপর করে, হয়তো ঝামেলা জড়িয়ে পড়া, থানা পুলিশ বিভিন্ন রকম যে ক্রিয়াটা করেছে তার উপর রেজাল্টটা পাবে। স্পেসিফিক কিছু কিছু ক্রিয়া হয়, যে ক্রিয়াটা তার উপর করবে সেই রেজাল্টটাই সে পেতে পারে। আচ্ছা, এবার ধরুন তন্ত্রর দুটো দিক আছে, একটা ভালো দিক একটা খারাপ দিক। খারাপ দিকে লোকে যাওয়ার উদ্দেশ্য কি? খারাপ দিকে যাওয়ার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে খুব শর্ট টাইমে খারাপ কর্মগুলো শেখা যায়, যেটা ভালো কর্ম শেখা খুব কম যায়, এবং এতে অর্থ উপার্জন প্রচুর বেশি হয়। তাছাড়া দ্বিতীয় কোনো কিন্তু কাজ নেই গো। ভালো কর্ম করতেও দ্রব্য গুণ লাগে, খারাপ কর্ম করতেও দ্রব্য গুণ লাগে। ভালো কর্মের সঙ্গে খারাপ কর্মের পার্থক্য কি? ম্যাক্সিমাম মানুষ এখন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয়ে শত্রুতা বেড়ে গিয়ে না, আমি এর ক্ষতি করে দেবো, আমি ওকে মেরে দেবো, যখনই কিছুতে পারবে না তখনই তন্ত্রের সাহায্য নেবে। যদিও সেটা 90% কার্যকারিতা হয় না, কিন্তু 10% কার্যকারিতা যদি হয়, সেইটা যে কত ভয়ানক হতে পারে এটা যারা সাক্ষী আছে তারা ছাড়া বলতে পারবে না। আচ্ছা, এবার ধরুন একটা অন্য টপিকে আসি। একদিকে তান্ত্রিক, একদিকে অঘরী, দুজনের মধ্যে পার্থক্য কতটা? দেখুন, প্রত্যেকটা অঘোর তন্ত্র, বিভিন্ন তন্ত্র তো হয়, ডামরি তন্ত্র, বিভিন্ন তন্ত্র হয়। অঘোরই হচ্ছে একটা পরম্পরা। যেমন দেখবে তীর্থনাথ পরম্পরা, নাথ পরম্পরা, তেমনি অঘোরও একটা পরম্পরা, কিনারাম পরম্পরা, বিভিন্ন পরম্পরা, সেই পরম্পরা থেকে তারা বিলং করছে, এটাই অঘোর। তাছাড়া অঘোরই আর কিছু সংজ্ঞা হয় না। এবার তন্ত্র অঘোরিতেও তন্ত্র হয়, যে কোনো যত রকম পথ আছে তত রকম পথেই তন্ত্র হয়। মানে প্রত্যেকটা সাধনার একটা পার্ট। প্রত্যেকটা সাধনার একটা পাঠ। এবং সব থেকে বেশি যেটা শুনলে সাধারণ মানুষ অবাক হয়ে যাবে, আমরা তন্ত্র মানে একটা বুঝি কালী, বগলামুখী, ধূমাবতী, হাবিজাবি দেবী, এইসব বুঝি। তন্ত্রের সব থেকে উচ্চতম দেবতা হলো গণেশ। গণেশ হচ্ছে তন্ত্রের সব থেকে উন্নতম দেবতা, উচ্ছিষ্ট গণেশ। উচ্ছিষ্ট গণেশের ক্রিয়া বিভিন্ন ভাবে প্রয়োগ হয়, তন্ত্রের একটা বিশাল বড় ভূমিকা করে অঘোর গণেশ। আচ্ছা, এবার ধরুন একটু অন্য টপিকে আসি। বাস্তু জিনিসটা কি? বাস্তু জিনিসটা হচ্ছে আমরা যে জায়গাটায় বাস করছি সেই জায়গাটার আশেপাশের বাড়ির গোটা চত্বরটা পরিস্থিতি মেপে যে জিনিসটি তৈরি হয় সেটা হচ্ছে বাস্তু। আমরা যেখানে বাস করছি শর্টে বলতে গেলে সেটাই আমাদের বাস্তু। এবার বাস্তু একটা শাস্ত্র, যেটা নিয়ে প্রচন্ড পরিমাণে পড়াশোনা করতে হয়, যেটা সাউথে প্রচুর প্রচলন আছে। বাস্তু সাউথে প্রচন্ড প্রচলন আছে, এবং প্রত্যেকটা সাউথের সাইডের লোক বাস্তু মেনে কিন্তু বাড়ি করে। বাড়ি যদি বাস্তু মতে যদি না হয়, তখন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু প্রতিকারও কাজ করে না। কিন্তু এই বাস্তু কখন নেগেটিভ দেবে? বাস্তু নেগেটিভ তখনই দেওয়া সম্ভব যখন তার প্ল্যানেটারি কম্বিনেশন তৈরি হবে। যদি প্ল্যানেট ওখান থেকে ঠিক করে দেয়, তাহলে বাস্তু এবার কি, আদার্স কিছু এবার কি, কিচ্ছু হবে না। যতক্ষণ না প্ল্যানেট ওখান থেকে বলছে, পারমিশন দিচ্ছে এইটা তোমার এই টাইমে ঘটবে, ততক্ষণ কোনো মানুষের ক্ষমতা নেই ওই জিনিসটাকে ঘটাবে। বাস্তুতে যত প্রবলেমই থাকুক, যদি প্ল্যানেট ঠিক থাকে তাহলে কেউ কারোর কিচ্ছু করতে পারবে না। জলজান্ত প্রমাণ দেখবে, বাস্তুতে কিছুদিন পর পরই সারা জীবন তার বাবারা কাটিয়েছে, কোনো অসুবিধা হয়নি, বাড়ি ভাঙেওনি, কিছুই করেনি, ছেলের লাইফে চলে এলো এক বিশাল বিপর্যয়। যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া হলো, প্রথম জিনিস কি, তোমার বাস্তুতে প্রবলেম আছে। তাহলে বাস্তুতে যদি প্রবলেম থাকে, সে আগেও ছিল তখন তো প্রবলেমটা হয়নি, তার বাবাও কাটিয়েছে ওই বাস্তুতে তখন তো প্রবলেম হয়নি, প্রবলেমটা ছেলেটার ওই টাইমে কেন হলো, 30 বছরে গিয়ে কেন হলো? আরো তো আগে হতে পারতো। প্ল্যানেট বলে দিচ্ছে আমাকে এই ঘটনাটা এই টাইমেই ঘটবে, এই ঘটনাটা এই টাইমের বাইরে কোনোভাবে ঘটা সম্ভব নয়। এবার ধরুন যারা নতুন বাড়ি করতে যাচ্ছে, তাদের ক্ষেত্রে এটা কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, নতুন বাড়ি যদি কেউ করতে যায় তারা অবশ্যই বাস্তু মেনে বাড়িটা করাই ভালো। কারণ আমরা যে কোনো জিনিস তো করে দেওয়ার পর সেটাকে ভাঙতে পারি না।
বাস্তুটাকে মেনে বাস্তুটাকে রেডি করে যদি বাড়ি করা হয় তাহলে অবশ্যই সেটা সেটা সব থেকে সুটেবল জিনিস। এবং কলিযুগে রাহু হচ্ছে রাজা। আমাদের রাহু অত্যাধিক পরিমাণে লোভ কাম মোহ বাড়িয়ে দেয়। বাস্তু যদি ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু অনেকটা পজিটিভ ঊর্জা আমরা পাবো। কিন্তু যারা নতুন বাড়ি করবে বা ফ্ল্যাট কিনবে, এক্ষেত্রে আমি উপদেশ দেবো প্রত্যেকটা ব্যক্তি বাস্তু করিয়ে তারপর বাড়ি করা। বাস্তু করিয়ে বাড়ি করা মানে বাস্তুর একটা হোম করে দেওয়া, বাস্তুর একটা পুজো করে দেওয়া, এটা নয়। বাস্তু মানে হচ্ছে নির্দিষ্ট পয়েন্টে নির্দিষ্ট জায়গায় এই জিনিসটা থাকবে। আচ্ছা, এবার ধরুন কারোর বাড়ি হয়ে গেছে, আগের আগের যারা প্রজন্ম ছিল তারা বাড়ি করে গেছে, ছেলে এখন এগুলো নতুন জানতে পারছে। আগে হয়তো অনেক প্রবলেম হয়েছে কিন্তু রিলেট করতে পারেনি বা এই রিলেটেড কোনো প্রবলেম হয়নি। এবার সেই জায়গাতে প্রত্যেকটা পয়েন্টে যেগুলো থাকার কথা সেগুলো নেই। সেই ক্ষেত্রে কি করা উচিত? দেখুন, রেমিডি তো 100% হয় যদি ঠিকঠাক ভাবে কেউ যদি বাস্তু করে আসে। যেমন আমি মেনলি বিএনএন ভৃগুনন্দী নারী, এবং আমি যে অ্যাস্ট্রোলজিটা করি বা যে বাস্তুটা করি সেটা হচ্ছে নারী বাস্তু, নারী মহাবাস্তু। একটা বাস্তুর রুলস হচ্ছে, যদি সেই বাড়িটায় গিয়ে দাঁড়ানো হয়, সেই বাড়িটার যদি চারিদিকটা মেপে টেপে সবকিছু করা হয়, তার বাড়িতে কবে কি হয়েছে এটা কিন্তু খুব ইজিলি ভাবে বলে দেওয়া যায়। এটা কিন্তু যারা বাস্তু করেছে খুব মানে খুব ভালোভাবে বলে দিতে পারে তারা, যে এটা এইভাবে করা হয় বা এটা এইভাবে এই টাইমে আপনার এই জিনিসটা ঘটেছে, একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে বলে দেওয়া যাবে। আচ্ছা, বাস্তু মতে এমন কি কোনো দিক আছে যে দিকটায় নেগেটিভ এনার্জি থাকবে বা নেগেটিভ এনার্জি প্রবেশের দিক? ঈশান কোণ, ঈশান কোণকে ধরা হয় সব থেকে বেশি পজিটিভ, ঈশান কোণ সব থেকে বেশি নেগেটিভ। যে ব্যক্তি যত ভালো, যে ব্যক্তি যত ঠান্ডা সে ব্যক্তি তত রাগী হয়। তেমনি ঈশান কোণ হচ্ছে সব থেকে পজিটিভ দিক। এবং ঈশান কোণ যদি কোনো প্রবলেম থাকে, ওর থেকে নেগেটিভ দিক আর কোনো দিক হতে পারে না। 10খানা দিকের মধ্যে 8খানা দিককে আমরা কাজে লাগাই, ঊর্ধ্ব অর্ধ কোনো কাজে লাগে না। এই 8খানা দিকের মধ্যে সব থেকে পজিটিভ দিক হচ্ছে ঈশান কোণ, এবং সব থেকে নেগেটিভ দিক হচ্ছে ঈশান কোণ। ঈশান কোণ যদি কোনো প্রবলেম থাকে তাহলে তার রেমিডি করা খুব কঠিন। রেমিডি করা যায় না নয়, রেমিডি কিন্তু করা যায়, কিন্তু ঈশান কোণ যদি প্রবলেম থাকে তার রেমিডি করা খুব কঠিন। যেগুলো অন্য দিক যাই প্রবলেম থাকে সব মিটিয়ে ফেলা যায়, কিন্তু ঈশান কোণে প্রবলেম থাকলে না, তার রেমিডি করতে গেলে আমাদের ঘরেও ভাবতে হয় অনেকক্ষণ। একটা মানুষের আমরা তার নিজস্ব ব্যক্তিগত জীবনে কোনো প্রবলেম নেই, কারণ ধরুন একটা বাড়িতে অনেকজন মানুষ থাকে, বাস্তু ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তার যদি কোনো প্রবলেম হয় সেটা কি বাস্তুর জন্য কোনো এফেক্ট ফেলে? না, একদম না। বাস্তুর জন্য যদি হতো তো সবাইকার হবে। কারোর বিয়ে হচ্ছে না, কেন বিয়ে হচ্ছে না? বলছে বাস্তুতে প্রবলেম। বাস্তুতে যদি প্রবলেম থাকে তো আদার্স দাদা ব্যক্তি ওই ফ্যামিলিতে বিয়ে হয়েছে, তাদের কি করে বিয়ে হয়ে গেল? ওই যে বললাম, গ্রহ গ্রহ যখন বলে দিয়েছে যে এই টাইমে বিয়ে হবে, সেই বিয়েটাকে আমরা আগিয়ে আনতে পারবো না। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে যাওয়ার পর কোনো প্রবলেম হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট, এগুলো রেমেডি করে কিন্তু 100% কমানো যাবে। কিন্তু বিয়ে হচ্ছে না তার জন্য বাস্তু দায়ী এমন কিন্তু না। হ্যাঁ, আবার অনেক অংশে বাস্তু দায়ী হয়ে যায়। কি করে দায়ী হয়ে যায়? বাবার জেনারেশনে কোনো কিছু ছিল না, নতুন করে বাড়িটা এটা করেছে, প্ল্যানেট দেখিয়ে দিচ্ছে যে এই টাইমে ওর বিয়ে হবে, কিন্তু ওই জিনিসটা ওইখানে রাখার জন্য, ওই ফ্রিজটা ওইখানে রাখার জন্য, বা ওই জল ট্যাঙ্কিটা ওইখানে রাখার জন্য, বা জল নিকাশের ব্যবস্থাটা ওই জায়গাটা হওয়ার জন্য ওটা কিন্তু আটকে দেয়। বহু ক্ষেত্রে আমরা এটা প্রমাণ পেয়েছি, আটকে দেয়। প্ল্যানেট সাথ দিয়ে দিলেও যদি বাস্তু সাথ না দেয় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আটকে দেয়, কিন্তু সেটা পরিমাণে কম। মানে একটা মানুষ ধরুন সুখীভাবে সংসার করার জন্য দুটো ইম্পর্টেন্ট, একটা বাস্তু ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সেই ব্যক্তিটার নিজের যে প্ল্যানেট আছে সেগুলো কতটা ঠিক আছে সেটাও ইম্পর্টেন্ট। একদম, বাস্তুর আগেও হচ্ছে নিজের প্ল্যানেট, বাস্তুর আগে হচ্ছে নিজের প্ল্যানেট। ও যে টাইমে জন্মেছে সেই টাইমে যে প্ল্যানেট যে যে জায়গায় ছিল, সেই যে কম্বিনেশন তৈরি করে বসে আছে, সেই কম্বিনেশন যদি ঠিক না করা হয়, না রেমিডি করা হয়, তাহলে বাস্তু করে কোনো রেজাল্ট হবে না। 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাস্তু করে কোনো রেমিডির কিচ্ছু কাজ হবে না। আচ্ছা, এবার আমরা আসছি অ্যাস্ট্রোলজির আর একটা পার্ট, যেটা হস্তরেখা বিদ্যা। আমরা জানি হাতের রেখা সবসময় বদলায় এবং আমাদের দুটো হাত আছে, ডান হাত বাম হাত।
আমরা বহুজনের কাছে দেখাই বা অনেকেই দেখে শুধু ডান হাতটা, ছেলেদের ক্ষেত্রে ডান হাতটা, মেয়েদের ক্ষেত্রে বাঁ হাতটা। তো এটা কতটা যুক্তিযুক্ত, না দুটো হাতই সমান ইম্পর্টেন্ট? একদমই, এটা খুব ভালো একটা প্রশ্ন। হস্তরেখা নিয়ে এটা বিশাল প্রশ্ন। হাত কিন্তু দুটো হাতই দেখা প্রয়োজন। ছেলেদের ক্ষেত্রে ডান হাতটা, মেয়েদের ক্ষেত্রে বাঁ হাতটা এমন নয়। যে বেশি লেফটি হয় সে তার বাঁ হাতটা দিয়ে বেশি রুলস তার মিলবে। দেখতে দুটো হাতকেই প্রয়োজন, ডান হাত বাম হাত দুটো হাতই দেখার প্রয়োজন। এবং জানলে অবাক হয়ে যাবেন যে পাটাও কিন্তু দেখার প্রয়োজন। মানুষের পা, হ্যাঁ, মানুষের পায়ের পায়ে, নিচেও রেখা থাকে। পায়ের নিচে রেখা থাকে, সেটার থেকে বড় কথা মানুষের পায়ের গঠন, এই গঠন কিন্তু অনেক কিছু বলে দেয় যে এটা হচ্ছে। কারোর ডেট অফ বার্থ নেই, কারোর টাইম নেই, তাহলে কি তারা প্রেডিকশন করবে না? হ্যাঁ করবে, হস্তরেখা দিয়ে প্রেডিকশন করা যায়। 100% হস্তরেখা দিয়ে প্রেডিকশন করা যায়। কিন্তু সেই হস্তরেখাটা না এখন পশ্চিমবঙ্গে খুব কম ব্যক্তি চর্চা করছে এবং কম ব্যক্তি জানে। কারণ এটা তো বই পড়া বিদ্যা নয়, এটা হচ্ছে টোটাল ক্যালকুলেশন। এবং অ্যাস্ট্রোলজিটা হচ্ছে একটা মানে মুখস্থ বিদ্যার মতো চলে এসেছে। কেতু শুক্র এক জায়গায়, বৈবাহিক লাইফে প্রবলেম হবে। 100খানা জন্মছক দেখাতে পারবো, কেতু শুক্র এক জায়গায় আছে, বৈবাহিক লাইফ প্রবলেম হয়নি। দাম্পত্য জীবন দাম্পত্য জীবন একদম সুখ, কোনো প্রবলেমই হয়নি তার। কি করে হলো? আমরা বুঝতেই পারি না যে কোন প্ল্যানেট কি দিচ্ছে। আমরা সবসময় দেখি জন্মছক কি বলছে, আমরা দেখি না তার বাস্তব লাইফটা কি বলছে। আচ্ছা, ধরুন অ্যাস্ট্রোলজি ওয়াইজ ডেট অফ বার্থ টাইম দিয়ে আমরা একটা জন্মছক বানাই, তো হাতের রেখা দেখে কি সেই জন্মছক বানানো যাবে? হাতে রেখা দেখে জন্ম ছক বানানো যাবে না? হাতে রেখা দেখে জন্ম ছক বানানো যাবে না। বা গ্রহের অবস্থান? হ্যাঁ, গ্রহের অবস্থানটা বলা যাবে। এই জায়গাটা এরাম থাকলে এই জিনিসটা এরাম ভাবে হয়, এগুলো বলা যাবে। কিন্তু জন্ম ছক বার করে দেওয়া যাবে এরকম না। তবে কি, মানুষকে দেখে বোঝা যায় যে, মানুষের সঙ্গে কথা বললে বোঝা যায় যে এর এই রাশিটা হয়। যেমন মেষ রাশির জাতক জাতিকারা, মেষ রাশির জাতক জাতিকারা কোনোদিনই ঠান্ডা গোছের হবে না। ধনু রাশির জাতক জাতিকা, সিংহ রাশির জাতক জাতিকা, এই তিনটে রাশির জাতক জাতিকা কোনোদিনই স্থির মাইন্ডের হবে না, প্রচুর রাগী হবে। এরা প্রচুর রাগী হবে। তাহলে একটা মানুষের সঙ্গে কথোপকথন করে যদি বোঝা যায় যে এর এই রাশিটা হতে পারে। এবার তিনটে রাশির কারকত্ব এক হবে না, সেইগুলো কথা বলে বলে আমরা অনুমান করতে পারি এর রাশি এটা, এর লগ্ন এটা। শরীর দেখে বুঝতে পারি যে এর লগ্ন এটা হতে পারে, এর রাশি এটা হতে পারে। এইভাবে প্রেডিকশন করা যায়। কিন্তু হস্তরেখা দেখে জন্ম ছক তৈরি করে দেওয়া যাবে এমন কিন্তু হয় না। আচ্ছা, রাশি আর লগ্নের মধ্যে পার্থক্য কি? আমরা যে টাইমে জন্মেছি, আমাদের 12খানা ঘর আছে, 12খানা রাশি আছে, মেষ থেকে মীন পর্যন্ত। সেই নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানের চন্দ্র যে জায়গায় বিচার করবে, যে হাউসে বিচার করবে, সেটাই হলো তার রাশি। মানে মুন সাইন? মুন সাইন। যে জায়গায় বিচার করবে সেটাই হলো তার রাশি। লগ্ন সেম জিনিস, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের উপর বিচার করে লগ্ন তৈরি হয়। এবং নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়টা কেন বললাম, দেখুন যে টাইমে ঠাকুর রামকৃষ্ণ জন্মেছে সেই টাইমে কলকাতাতে বা যেখানে খুশি পৃথিবীতে বহু মানুষ জন্মেছে, ওই সার্কেলের মধ্যে বহু মানুষ জন্মেছে, সবাই কিন্তু রামকৃষ্ণ হয়নি। এবং জলজান্ত প্রমাণ দেখবেন, জ্যোতিষরা খুব খুব বলে, আমরা টাইমটা বলুন, বিকেল 3:30 থেকে 4:30-র মধ্যে, মিলবে না। এই মেলাটানোর জন্য বিটিআর এর প্রয়োজন, বার্থ টাইম রেক্টিফিকেশন। একটা যমজ বাচ্চা হচ্ছে, এই যমজ বাচ্চা একজনা প্রফেসর হচ্ছে, একজনা ডাক্তার হচ্ছে, একজনা 2020-তে বিয়ে হয়ে গেছে, একজনের এখনো বিয়ে হয়নি। কি করে হবে? একটা বাচ্চা জন্মাবার পর, একটা বাচ্চা যদি যমজ বাচ্চা হয়, একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চা হওয়ার মধ্যে 2 মিনিট অন্তত টাইম লাগে। সেইখানে তার সাবলট চেঞ্জ হয়ে যেতে পারে, উপনক্ষত্র প্রতি চেঞ্জ হয়ে যেতে পারে। সেটা কৃষ্ণমূর্তি পদ্ধতিতে খুব ভালো হয়, কেপি পদ্ধতিতে। কেপি পদ্ধতিতে বিটিআর বা ভৃগুনন্দী নারীতেও বিটিআর করা যায়। বিটিআর করে, বিটিআর না করে যদি কেউ প্রেডিকশন করে, তার প্রেডিকশন ওই 70টা 100টার মধ্যে 70টা ঠিক হবে, 30টা ঠিক হবে। ওই কিছু কিছু মিলবে, প্রতিকারের সময় মিলবে না। যদি অরিজিনাল ডেট অফ বার্থ টাইম প্লেস পাওয়া যায়, একদম পরিষ্কার ভাবে বলে দিয়ে যাবে 2026-এর ফেব্রুয়ারিতে বিয়ে হবে না মার্চে বিয়ে হবে।
পরিপূর্ণভাবে বলে দেওয়া যাবে। আচ্ছা ধরুন একটা কেউ জন্মালো, তার ডেট অফ বার্থ টাইম দিয়ে তার একটা কুষ্টি করা হলো। তো সেই ব্যক্তিটা কুষ্টিতে সব লেখাই থাকে যে এই বছর এইটা হবে, এই বছর এটা হবে, 20 বছর এটা হবে, 30 বছর এটা হবে। সেই ব্যক্তি আস্তে আস্তে বড় হচ্ছে, তার হাতের লেখা ক্রমাগত চেঞ্জ হচ্ছে। তো এই কুষ্টির সাথে একটা টাইমে তার কিছু জিনিস মিলছে, কিছু জিনিস মিলছে না। এটা কেন হয়? কর্মফল, এটা সম্পূর্ণটাই কর্মফল। তোমার কুষ্টি একটা সাপোর্ট দিয়েছে, দুটো প্ল্যানেটারি কম্বিনেশন তৈরি করেছে। প্ল্যানেটারি কম্বিনেশন তৈরি করার পর সেই কম্বিনেশনটাকে আমরা যদি আরো অ্যাক্টিভ করে দিই, তাহলে তো সেই জিনিসটা ঘটবেই। আমরা বিভিন্ন বিভিন্ন রকমের জিনিস আছে, সেই জিনিসগুলোকে অ্যাক্টিভ করে দিই। কারণ কেতুর প্রবলেম চলছে, কুকুকে কুক পিটাচ্ছে সে, কেতু তো নেগেটিভ দেবেই, 100% নেগেটিভ দেবে, কেতু নেগেটিভ দেবে, দিতে বাধ্য। এইভাবেই প্রেডিকশন হবে। আচ্ছা, এই অ্যাস্ট্রোলজি, হস্তবিদ্যা, এই সবগুলোর সাথে কর্ম কতটা ইম্পর্টেন্ট? মানে কর্ম দ্বারা কি এদের যদি কোনো খারাপ প্রভাব থাকে সেটাকে কমানো যায়? একদম, এটা হচ্ছে ক্রাইমিক অ্যাস্ট্রোলজি বলে একটা অ্যাস্ট্রোলজি হয়। অ্যাস্ট্রোলজির বহু ভাগ। অ্যাস্ট্রোলজির প্রতিষ্ঠাতা হচ্ছে পরাশরমণি। পরাশরমণি অ্যাস্ট্রোলজি তৈরি করেছে। তারপর বহু ব্যক্তি আছে, মহর্ষি ভিগু আসে, ভিগু ঋষি আসে, নন্দী ঋষি আসে, জেমিনি আসে, কৃষ্ণমূর্তি সাহেব আসে, হাজিরাও স্যার আসে, বহু ব্যক্তি আসে, খনা আসে, বরাহমিহির আসে। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম ভাবে জ্যোতিষশাস্ত্রকে উপস্থাপনা করেছে আমাদের সামনে। হ্যাঁ, তো যে জায়গায় ছিলাম, আহ কুস্তিতে অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো কিছু নেই, খুব লেখেনি কুস্তি, কুস্তিতে কোনো জিনিস নেই, এই টাইমে অ্যাক্সিডেন্ট হওয়া বা এই টাইমে এই জিনিসগুলো হওয়া, কিন্তু সেই জিনিসটা হয়ে যাচ্ছে কেন? এর কারণ একদিক থেকে সর্বপ্রথম যে জিনিসটা হতে পারে সেটা হচ্ছে যিনি কুস্তি বিচার করেছেন তিনি ভুল কুস্তি বিচার করতে পারেন, এটা তো সর্বপ্রথম জিনিস। দ্বিতীয় জিনিস, কিছু কিছু সময় আমরা দেখি যে কর্মফলের কিছু জিনিস রিটার্ন আসছে, কিছু কিছু কর্মফলের জিনিস রিটার্ন চলে আসে। যদি বলে কর্মফলের জিনিস কিরকম রিটার্ন থাকে, কারুর কোন রকম দশা, অন্তর্দশা, মহাদশা বিভিন্ন রকম চলছে, সেই টাইমে সে সেই সেই নেগেটিভ জিনিসগুলো করছে, তাতে কিন্তু অনেক সময় দেখা যায় যে নেগেটিভ দিয়ে দিচ্ছে। এটা আমরা প্রচুর ক্ষেত্রে দেখেছি, নেগেটিভ দিয়ে দিচ্ছে, কুস্তিতে সাপোর্ট করেনি তাও কিন্তু এটা নেগেটিভ দিয়ে দিচ্ছে। এই জিনিসটা কিন্তু হয়, এই জিনিসটা মানে প্রচন্ড পরিমাণেই দেখা গেছে। এবং বাস্তু যে কোনো সমস্যার মধ্যে 100%-এর মধ্যে 20% নির্ভর করে যে কোনো কাজ হওয়া বা না হওয়া, ওটাকে বিশাল কিছু গুরুত্ব দেওয়া যায় না। কিন্তু কর্ম হচ্ছে এমন একটা জিনিস যে কর্মের মাধ্যমে বিভিন্ন কিছু আমরা পরিবর্তন করতে পারি, বিভিন্ন রকম ভাবে পরিবর্তন করতে পারি। যেমন আমরা প্রত্যেকটা ব্যক্তি ভয় খায় কি শনির সাড়ে সাথী চলছে, শনির সাড়ে সাথী সব থেকে বড় রেমিডি আমরা কার্মিং রেমিডি। নিজের কর্মকে চেঞ্জ করে, নিজের কর্মকে পরিবর্তন করে কি লেভেলের কর্ম আমরা করব, সেইগুলোকে নির্ভর করে যে জিনিসটা আমরা করতে পারি, সেটাই হচ্ছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট। ওটা ক্রাইমিক অ্যাস্ট্রোলজির ডিপার্টমেন্টে পড়ছে। অ্যাস্ট্রোলজি অনেকগুলো ভাগ, বৈদিক অ্যাস্ট্রোলজি, ভিগুনন্দিনারী অ্যাস্ট্রোলজি, লাল কিতাব অ্যাস্ট্রোলজি, জেমিনি অ্যাস্ট্রোলজি, বিভিন্ন রেমিডি বিভিন্ন রকম ভাবে হয়েছে। স্পেসিফিক আমি নারী বেশ কিছু অ্যাস্ট্রোলজি শেখার পর আমি নারী অ্যাস্ট্রোলজিটাই খুব একটা ডেপ পাই। তবে আমি প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে একটা জিনিস বলবো, জন্ম তারিখ, জন্ম তারিখটা না হয় মিললো, সময়টা কোনো মতে কারোর মিলছে না, ওই দুপুর 3:30 না 4:30 জানি না, 4টা থেকে 5টার মধ্যে হবে। এই জিনিসগুলোকে আমরা গুরুত্ব খুব কম দিই। কিন্তু প্রত্যেকটা অ্যাস্ট্রোলজারের উচিত যে তার বিটিআর করে তার জন্মপত্রিকা বার করা। বিটিআর অর্থাৎ বার্থ টাইম রেক্টিফিকেশন। কারণ যমজ সন্তান, বহু মানুষের যমজ সন্তান হয়, একটা সন্তান থেকে আরেকটা সন্তান হওয়ার জন্য মিনিমাম 2 মিনিট টাইম লাগে, 2 মিনিট টাইম লাগে। তার মধ্যে রাশি, লগ্ন, নক্ষত্র, গণ সব এক হলেও সাবলট চেঞ্জ হয়ে যায় বা সাবলট চেঞ্জ হয়ে যায়। সাবলট বা সাবলট মানে কি, নক্ষত্রপতি বা উপনক্ষত্রপতি, উপনক্ষত্রপতিকে ধরে প্রেডিকশন করা যায়। যদি বিটিআর করে কারুর জন্ম পত্রিকা তৈরি করা যায় বা প্রেডিকশন করা যায়, সেটা 100%-এর মধ্যে 100%ই মিলবে। মিলবে মানে মিলবেই। কারোর যদি বলে দেওয়া হয় যে বিবাহিত লাইফে প্রবলেম থাকবে, তার প্রবলেমই থাকবে। তার সলিউশন, হ্যাঁ সলিউশনের হয়তো জায়গা থাকবে, কিন্তু প্রবলেম যদি বেরোয় যে জন্ম পত্রিকা থেকে বিবাহিত লাইফে প্রবলেম, তাহলে প্রবলেম বেরোবেই, 100% বেরোবে। আচ্ছা ধরুন হাতের লেখা যে চেঞ্জ হয়, তা এটা চেঞ্জের কি কোনো নির্দিষ্ট টাইম আছে যে এত মাস পর চেঞ্জ হয়, এত মাস পর চেঞ্জ হয়, না
কর্মের দ্বারা চেঞ্জ। কর্মের দ্বারা হাতের রেখা চেঞ্জ হয় এটা সত্য, কিন্তু একটা এজের পর থেকে আস্তে আস্তে চেঞ্জ হতে পারে। 6 মাস 8 মাস পর পর হাতের রেখা অটোমেটিক চেঞ্জ হতে থাকে। হাতের রেখা দেখে শুধুমাত্র প্রেডিকশন দেওয়াটা যেমন টাফ, তেমনি কুষ্টি দেখেও প্রেডিকশন দিয়ে অনেক টাফ। কুষ্টির সঙ্গে হাতের রেখাটা যদি মেশানো হয়, যদি কেউ হস্তরেখাও জানে, যদি কেউ কুষ্টি বিচারও জানে, তার প্রেডিকশনটা এত সুন্দর হবে যে সে প্রেডিকশন মিলবে মানে মিলবেই, মিলবে মানে মিলতে বাধ্য। আচ্ছা, ধরুন একটা বাচ্চা ছেলে সবে জন্মেছে, 5 বছরের পর থেকে তার হাতে দেখা একটু গাঢ় হয়, তো সেই ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে কোন টাইমটা হাত দেখা ঠিক? মিনিমাম 10 বছর পর। 10 বছর না হওয়া পর্যন্ত কোনো বাচ্চার, 10 থেকে 12 বছর না হওয়া পর্যন্ত কোনো বাচ্চার হাতের রেখা সেভাবে ওঠে না। অ্যাকচুয়ালি 95% অ্যাস্ট্রোলজার হস্তরেখাটা করেই না। হস্তরেখাটা করে না কেন? কারণ হস্তরেখাটা হচ্ছে রীতিমতো প্র্যাকটিস, যেটা যে কোনো অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস নয়, যে কোনো অ্যাস্ট্রোলজি মনে রেখে দিয়েছে, সেই মনে রাখা বক্তব্য বলছে। কিন্তু হস্তরেখা যে শিখবে তাকে অন্তত 5,000 হাত মনে রাখতে হবে। মনে রাখতে হবে, মুখস্থ নয়, মনে রাখতে হবে যে এই জায়গায় এই প্ল্যানেটটা এভাবে চললে এভাবে এটা হয়। তো বর্তমানে আমরা দেখে থাকি যে এআই এর থ্রু অ্যাস্ট্রোলজি জাজ হচ্ছে। হাতের ছবি কোনো অ্যাপে দিয়ে দেওয়া হলো, সেখান থেকে পুরোটাই হচ্ছে এআই এর থ্রু। তা এআই অ্যাস্ট্রোলজি বা এআই অ্যাস্ট্রোলজার যেগুলো হয়, যে অ্যাপগুলো এই জিনিসগুলো করে, আর নর্মাল অ্যাস্ট্রোলজার, এই দুটোর মধ্যে প্রেডিকশনের ডিফারেন্স কতটা? প্রেডিকশনের ডিফারেন্স আকাশ পাতাল, আকাশ পাতাল প্রেডিকশনের ডিফারেন্স। কেন? এআই হচ্ছে একটা রাহু। এআই হতে মানে এআইটার পেছনে যে কটা প্ল্যানেট প্রয়োজন, সেটা এক হচ্ছে সর্বপ্রথম যে প্ল্যানেটটা প্রয়োজন সেটা হচ্ছে রাহু, দ্বিতীয়ত রাহু হচ্ছে মায়া, দ্বিতীয়ত মার্কিউরি বুধ, এবং 3 নম্বর স্যাটার্ন বা শনি। এই 3টে প্ল্যানেট মিলিত হয়ে এআই একটা জিনিস তৈরি হচ্ছে। এবার ব্যাপার হচ্ছে, এখন বহু এআই অ্যাস্ট্রোলজার বেরিয়ে গেছে। সকালবেলা ফোনটা হাতে নেওয়া থেকে শুরু হচ্ছে তেজপাতা দিয়ে জীবনের সমস্যার সমাধান মুক্তি, এলাচ দিয়ে বশীকরণ, কাঁচা হলুদ এই জায়গায় রাখলে ধন সম্পদ লাভ হবে। অ্যাকচুয়ালি যদি কাঁচা হলুদ ওই জায়গায় রাখলে সমস্যার সমাধান হতো, তাহলে আমরা বিভিন্ন জনা বিভিন্ন রকম প্রফেশনে আসতাম না। প্রত্যেকটা ব্যক্তি কাঁচা হলুদটাকে রেখে দিতাম, তাহলেই সমস্যার সমাধান হয়ে যেত। না, এভাবে কোনো প্ল্যানেটকে কানেক্ট করা সম্ভব নয়। প্ল্যানেট আমরা যেখানে বাস করছি সেখান থেকে কোটি কোটি কিলোমিটার দূরে প্ল্যানেট। সেই প্ল্যানেটকে ঠান্ডা করা, সেই প্ল্যানেটকে রেমিডি করা মানে চারটিখানি ব্যাপার নয়। সেই প্ল্যানেটের রেমিডি খুব কঠিন ভাবে হয়। যেমন একটা প্রমাণ, আমার একটি ক্লায়েন্ট বেশ কিছুদিন আগে এসে বলছে, স্যার আমার কাল সর্প আছে, আমার তো তাহলে অ্যাক্সিডেন্ট হবে, বিরাট ব্যাপার, এআই দেখেছে। আপনি কি করে জানলেন যে আপনার অ্যাক্সিডেন্ট হবে বা অ্যাক্সিডেন্ট হতে পারে? স্যার আমি দেখেছি, একটা অ্যাপসে দেখেছি। অ্যাপসে দেখেছেন? কোন অ্যাপসে? বললো এরকম কালকে রাতে, আমি গতকাল রাতে আমি একটা অ্যাপসে যুক্ত হয়েছিলাম, সেই অ্যাপসে এরকম হয়েছে। আমি বললাম, কি রেমিডি দিল? তা যার রেমেডি দিয়ে দেখলাম তা প্রায় 1 লাখ টাকার উপর রেমেডি দিয়ে দিয়েছে। এই স্টোনটা পড়তে হবে, এই জিনিসগুলো এটা করতে হবে, এই জিনিসগুলো ওটা করতে হবে। এই জিনিস করে তা আমি তার সামনেই জিজ্ঞেস করলাম, মানে জিজ্ঞেস করুন দেখিনি আপনার বিয়েটা কবে হবে? স্যার আমার তো বিয়ে হয়ে গেছে, আমার তো ছেলে আছে। জিজ্ঞেস করুন না আপনার বিয়েটা কবে হবে। যখন জিজ্ঞেস করলো বিয়েটা কবে হবে, তখন দেখালো 2027 সেপ্টেম্বরে বিয়ে হবে। তার বিয়ে হয়ে গেছে 2019-এ, 2022-এ তার বাচ্চা হয়ে গেছে লকডাউনের সময়। তাহলে এবার এআই, এআই কতটা গুরুত্বপূর্ণ ভেবে নিন। এআই হচ্ছে একটা সোশ্যাল মিডিয়ার জিনিস, যেটা রাহু দ্বারা পরিচালিত। রাহু হচ্ছে মায়া। আমরা মনে মনে যে জিনিসটা ভাবি সেই জিনিসটাকে সে প্রকাশ করে এনে দেয়। তাছাড়া এআই আর কিছু না। এআই কোনোদিন মানুষের সমস্যার সমাধান মেটাতে পারবে না। আচ্ছা, বিবাহ ক্ষেত্রে আমরা ছেলে মেয়ে দুজনেরই কুষ্টি মেলানো হয়। 36টা গুণ থাকে, কিছু গুণ মেলে, কিছু গুণ মেলে না। তো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে গুণ মেলার পরেও বিবাহ হলে তারপরেও সমস্যা হয়। তো এই জিনিসটা কেন? দেখুন, যদি অ্যাপস এর মাধ্যমে গুণটা মেলান তাহলে আলাদা ব্যাপার। অ্যাপস এর মাধ্যমে যদি গুণ না মিলিয়ে নর্মাল অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে যদি মেলানো হয়,
তাহলে প্রবলেম হওয়ার সম্ভাবনা খুব কম। প্রবলেম হয় না এটা বলছি না, প্রবলেম হতেই পারে, কিন্তু প্রবলেম হওয়ার সম্ভাবনাটা খুব কম। দেখুন, একই ছকে শুক্র বুধ এক ঘরে বা শুক্র কেতু এক ঘরে। শুক্র আমাদের বিবাহিত লাইফের কারক গ্রহ। তাহলে আমরা প্রথমেই বলে দিচ্ছি যে শুক্র কেতু যখন এক ঘরে, তাহলে বিবাহিত লাইফে সমস্যা থাকবেই। কিন্তু না, এটা সম্পূর্ণই ভুল কথা। পরাশর মুনি ষোড়শ বর্গ চার্ট করেছেন, প্রত্যেকটা চার্টকে একটা 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 পার্টে ভাগ করেছেন। একটা জন্ম শুধু লগ্ন চার্ট থেকে আমরা বলে দিতে পারি না এই ব্যক্তিটা বিবাহিত লাইফে প্রবলেম থাকবে। হ্যাঁ, আমরা অনুমান করতে পারি, আমরা অনুমান করতে পারি যে তার প্রবলেম থাকবে। কিন্তু এই যে কম্বিনেশনটা আমি একটা বললাম, শুক্র কেতু, শুক্র কেতু না কেতু শুক্র, এর আগে জানতে হবে। একটা ঘরে একটা প্ল্যানেটের ডিগ্রি হচ্ছে 30 ডিগ্রি, শুক্র আছে 20 ডিগ্রি, আর কেতু আছে 10 ডিগ্রি। কেতু শুক্রের দিকে যাবে, শুক্র কিন্তু ঘুরে কেতুর দিকে আসবে না। সেইখানে অনেকটা রুলস চেঞ্জ হয়ে যাবে, অনেকটা রুলস চেঞ্জ হয়ে যাবে। যেহেতু যে ম্যাক্সিমাম বৈদিক অ্যাস্ট্রোলজাররা এটা গুরুত্বই দেয় না, শুক্র কেতু এক ঘরে প্রবলেম হবে, মাঙ্গলিক, মাঙ্গলিক মানে বিশাল প্রবলেম বিবাহিত লাইফে। না, মাঙ্গলিক মানে প্রবলেম নয়। মাঙ্গলিক মাঙ্গলিক প্রবলেম যদি হয়, মাঙ্গলিকের সলিউশনও আছে। মাঙ্গলিক মানেই তার বিবাহিত লাইফে প্রবলেম এটা না। মাঙ্গলিক দোষ খণ্ডন করা যায়, খণ্ডন না, দমানো যায়। মাঙ্গলিক দোষকে দমানো যায়, যে কোনো দোষকেই দমানো যায়, খণ্ডন করা যায় না। যদি ঠিকঠাক ভাবে ক্রিয়া মেনে করা যায়, তাহলে অবশ্যই বৈবাহিক লাইফে প্রবলেম হবে না। এরপর হলো যদি রেমেডি করার পরও প্রবলেম হয়, দুটো কারণে রেমেডি করার পর প্রবলেম হতে পারে, তিনটে কারণে। এক, তিনি কর্ম ভুল করছেন, সেই কর্ম থেকে তাকে সরে আসতে হবে যে ভুল কর্ম করছেন। দ্বিতীয়ত, তার বাস্তুতে প্রবলেম আছে কিনা দেখতে হবে, ওই রিলেটেড প্রবলেম আছে কিনা দেখতে হবে। বাস্তুতে প্রবলেম মানে বিভিন্ন রকম প্রবলেম থাকলে সেরকম নয়, বাস্তুতে ওই রিলেটেড প্রবলেম আছে কিনা সেটাকে লক্ষ্য করতে হবে। এবং 3 নম্বর জিনিস, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা যেটা, সেটা হচ্ছে যে অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছে সেই অ্যাস্ট্রোলজারের প্রেডিকশনও সঠিক হতে হবে। যদি পুঙ্খানুপুঙ্খ ভাবে হিসেব করা যায়, যদি ক্যালকুলেশন করা যায়, তাহলে সমস্যা হবে না। রোগ যেমন আছে, জ্যোতিষশাস্ত্রের রোগের ওষুধও আছে। আমরা এরকম দেখে থাকি, একটা প্রচলিত কথা আছে যে মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিকেরই বিয়ে দিতে হয়, তাহলে সেক্ষেত্রে প্রবলেম হয়। তো এটা কতটা যুক্তিযুক্ত? মাঙ্গলিকটা কি? মাঙ্গলিকটার মেন ব্যাপার হচ্ছে, যদি সাধারণ বাংলা ভাষায় বলা যায়, সাপোজ কোনো ব্যক্তি যদি মাঙ্গলিক হয়, সে চাইবে 18 বছর বয়সে যেন আমার বাড়িতে ফরচুনা দাঁড়িয়ে থাকে বাড়ির সামনে। 18 বছর বয়সে যেন আমি একটা নয় 2-3টে আইফোন নিয়ে ঘুরতে পারি। এক্সট্রা চাহিদা, সেটা শারীরিক হোক, সেটা মানসিক হোক, যে কোনো রকমের এক্সট্রা চাহিদা তার। এই চাহিদা যখন অপর ব্যক্তিটার সঙ্গে পূরণ হবে না, তখন তার বৈবাহিক লাইফে প্রবলেম হবেই। এবার হচ্ছে কোন জায়গায় মঙ্গল অবস্থান করছে, কোন জায়গায় মঙ্গল অবস্থান করছে সেইটা বিশেষ গুরুত্ব। দেখুন, সব থেকে মাঙ্গলিক যে দুটো ক্ষেত্রে বেশি এফেক্ট দেয়, এক হচ্ছে 4th হাউস, আর এক হচ্ছে 8th হাউস। 8th হাউস হচ্ছে মৃত্যুর কারক গ্রহ। অনেক সময় দেখা যায় 8th হাউসে মঙ্গল যদি কোনো রকম ভাবে রাহু দ্বারা এফেক্টেড হয়, বা শনিবার নেগেটিভ যে কোনো প্ল্যানেট দ্বারা এফেক্টেড হয়, তাহলে কিন্তু সে অ্যাক্সিডেন্টে এক্সপায়ার করে যেতে পারে। এবং দ্বিতীয়ত, চতুর্থ ঘরে কেন? মঙ্গলকে বলা হয় সেনাপতি, সেনার কারক গ্রহ। আর চতুর্থ হচ্ছে বাড়ির কারক গ্রহ। একটা বিএসএফ অফিসার বা একটা মিলিটারি অফিসার, তার যে ইমেজ, তার যে ক্যাপাসিটি, তার যে রাগ, সেই রাগটা সে বাড়িতে এসে কোনোদিনই দেখাতে পারে না। সেই বাড়িটা নির্ভর করা হয় 4th হাউস থেকে, যার জন্য 4th হাউস থেকে মা, ভারতের প্রাইম মিনিস্টার গোটা দেশের জন্য প্রাইম মিনিস্টার, কিন্তু তার মায়ের কাছে গিয়ে কিন্তু সে নিজের সন্তান, সন্তান ছাড়া আর কিছু নয়। সেইখানে গিয়ে কিন্তু সে তার কোনো ক্ষমতা, সে তার কোনো রাজনৈতিক কথাবার্তা কিছুই চলবে না। সেইখানে সম্পর্ক যে শুধু মা সন্তানের। সেই জায়গাটায় গিয়ে মঙ্গল কোনোদিনই আনকমফর্টেবল ফিল করবে না, সব সময় সে আনকমফর্টেবল ফিল করবে। যার জন্য এই জায়গাটায় মঙ্গল খুব প্রবলেম করে বৈবাহিক লাইফের ক্ষেত্রে, যদি চতুর্থে মঙ্গল থাকে। এবং দেখতে হবে, শুধু লগ্ন কুষ্টি D1 চার্ট দেখে আমরা বিচার করে ফেললাম যে কোনো ব্যক্তি মাঙ্গলিক, তার পরিপ্রেক্ষিতে এই মাঙ্গলিক কাটিয়ে দিলাম, এরকম না।
বিবাহিত লাইফকে নির্ভর করার জন্য একটা ডিভিশনাল চার্ট হয়, সেটা হচ্ছে D9 চার্ট। এই D1 এর সাথে D9 চার্টকে ম্যাচ করিয়ে তারপরেই মাঙ্গলিক খণ্ডন করা প্রয়োজন। এখানে দেখা যাচ্ছে মাঙ্গলিক, ওখানে দেখাচ্ছে যে বিবাহিত লাইফে কোনো প্রবলেমই নেই। অবশ্যই তাহলে বিবাহিত লাইফে কোনো প্রবলেম হবে না, কারণ একটা জন্মছককে পরাশর মুনি যখন এত ভাগে ভাগ করেছে, নিশ্চয়ই সেই এক একটা ভাগের নিশ্চয়ই এক একটা গুরুত্ব আছে, তাই জন্যই তিনি ভাগ করেছেন। তাই কোনো কিছু শুধু D1 চার্ট দেখে আমরা বিচার করতে পারি না। আমাদের সমাজে তন্ত্র নিয়ে এত কৌতূহল কেন? মানে আমরা যেটাকে ব্ল্যাক ম্যাজিক ভাবি বা বলি, তন্ত্র কি সেটাই? না, তন্ত্রের সঙ্গে ব্ল্যাক ম্যাজিকের আকাশ পাতাল পার্থক্য আছে। ব্ল্যাক ম্যাজিক, তন্ত্র 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 আমাদের বেঙ্গল তো তন্ত্র ক্ষেত্র, বেঙ্গল একদম পশ্চিমবঙ্গ একদম তন্ত্র ক্ষেত্র বলা যায়। কালীক্ষেত্র, পশ্চিমবঙ্গ হচ্ছে কালীক্ষেত্র, পশ্চিমবঙ্গ একদম প্রপারই কালীক্ষেত্র। এখন তো যত দিন যাচ্ছে নিত্য ভাবে বলি প্রথা উঠে যাচ্ছে, বিভিন্ন রকম প্রথা চলে আসছে, বলি বলি বহু প্রথা উঠে চলে যাচ্ছে। বলি কিন্তু আগাগোড়াই ছিল, বলি কিন্তু শাস্ত্রসম্মত, হিন্দু শাস্ত্র কিন্তু বলছে বলি শাস্ত্রসম্মত। বিভিন্ন পথ, বিভিন্ন যে পথে অবলম্বন করে সে সেই পথ ধরে ফলো করে। কিন্তু তন্ত্র হচ্ছে তন্ত্র, আর ব্ল্যাক ম্যাজিক হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিকের মধ্যে দিয়ে একটা মানুষকে মেরে ফেলা যায় যদি সেই ব্যক্তিটা করতে পারে, এবং সেই ব্যক্তিটার জিনিস যদি পাওয়া যায়। মানে যে কোনো ব্যক্তি আমার পছন্দ হলো, আমি ওকে মেরে দেবো, পাশের বাড়ির সঙ্গে ঝগড়া হচ্ছে মেরে দেবো, এভাবে হয় না। যদি তার পরনের কোনো কাপড়, মাথার চুল বা তার ব্যবহার করার জিনিস যদি পাওয়া যায়, এবং সেই জিনিসটি কাঁচা হলে হবে না। মানে আমি যে কাপড়টা পরে আছি, এই কাপড়টাকে নিয়ে গিয়ে যদি ব্ল্যাক ম্যাজিক করা হয় তাহলে কিন্তু খাটবে। কিন্তু এই কাপড়টায় যদি আমি একটু গঙ্গা জল ছিটিয়ে নিই, কেটে গেল অ্যাকশন, আর কোনো তন্ত্রক্রিয়া খাটবে না। বা এই কাপড়টা যদি আবার নর্মাল জলে কেচে নিই, তাহলে কিন্তু এই জিনিসটা আর থাকবে না, তাহলে কিন্তু আর ক্ষতি করতে পারবে না। এবং ক্ষতির কর্ম খুব কঠিন কর্ম, এটা ব্ল্যাক ম্যাজিকে হয়, করা যায় না তা নয়, আবার তন্ত্রেও হয়। কিন্তু তন্ত্রর সঙ্গে ব্ল্যাক ম্যাজিক প্রচুর পার্থক্য, প্রচুর পার্থক্য। দুটো পথ দুদিকে যাচ্ছে, তন্ত্রের বহু পথ, তন্ত্রের তেমনি একটা পথ হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। তন্ত্র হচ্ছে একটা অগাধ সমুদ্র, এই সমুদ্রের মধ্যে একটা জাহাজ হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, তাছাড়া ব্ল্যাক ম্যাজিক আর কিছু না। এই যে তন্ত্র সাধনা করতে গেলে কি কোনো বিশেষ বিদ্যার প্রয়োজন হয়, যেগুলো দিয়ে তন্ত্র সাধনাটা অর্জন করতে হয়? খুব ভালো প্রশ্ন এটা। তন্ত্র সাধনা করতে গেলে সব থেকে সর্বপ্রথম তার জন্মকুষ্ঠিকে সাথ দিতে হবে। জন্মকুষ্ঠি যদি সাথ না দেয়, তাহলে সে কোনোদিন তান্ত্রিক হতে পারবে না, তার পক্ষে তার তান্ত্রিক হওয়া সম্ভব নয়, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে সৎ গুরুর সান্নিধ্য পাওয়া। তন্ত্র কিন্তু কোনো বই দেখে করা বা বই দেখে পড়া সাবজেক্ট নয়। তন্ত্র হচ্ছে টোটাল গুরুমুখী বিদ্যা, গুরুর কাছ থেকে শিখতে 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 তারপর আসতে হয়। গুরু ব্যতীত তন্ত্র সাধনা কেউ কোনোদিন করতে পারবে না, এটা প্রপার গুরুমুখী বিদ্যা। গুরু ছাড়া এটা কোনো রকম ভাবেই সম্ভব নয়। এই যে ধরুন আমরা বিভিন্ন জায়গায় দেখি বা গল্পেও পড়েছি যে সব সাধনা, তারপরে ধরুন আহ আমাদের বিভিন্ন যে কালী মন্দিরগুলো আছে, আমাদের বিখ্যাত পঞ্চমুণ্ডির আসন, তো এইগুলোতে সাধারণ মানুষ বসতে পারে না, বা যখন বসে সাধনা করতে যায় হয়তো তার মধ্যে এমন একটা কিছু অনুভূতি হয়, সে সেখান থেকে উঠে পড়ে বা স্টেবল হয় না। এটার কারণটা কি? পঞ্চমুণ্ডী আসন হচ্ছে তন্ত্রের একটা প্রচুর ডিপলি ভাব, তন্ত্রের প্রচুর ডিপলি ভাব হচ্ছে পঞ্চমুণ্ডী আসন। বহু সাধনা করার পর লাস্ট স্টেজ হচ্ছে পঞ্চমুণ্ডী আসন। যদি কোনো ব্যক্তি পঞ্চমুণ্ডী সিদ্ধ করে নিতে পারে, তাহলে তার পক্ষে কিন্তু এইসব ছোটখাটো ব্যক্তিকে শায়েস্তা করা কোনো ব্যাপার নয়। ছোটখাটো ব্যক্তিকে হাসতে হাসতে তিনি শায়েস্তা করে দিতে পারবেন। আবার ছোটখাটো প্রবলেম হয়েছে, ওই পুলিশে অ্যারেস্ট ফ্যারেস্ট করতে আসছে, ওগুলো কিন্তু চুটকি মেরে তিনি আটকে দিতে পারবেন। পঞ্চমুণ্ডির আসন হচ্ছে বিশাল বড় একটা জিনিস। আর তার মধ্যে যে বললাম সাধনার মধ্যে বহু সাধনা আছে, তার মধ্যে সব সাধনা একটা ভাগ, তার মধ্যে সব সাধনা একটা ভাব। সব সাধনা এখন বলা যেতে পারে উঠেই গেছে, সব সাধনা উঠেই গেছে।
কোথায় করবে? সব সাধনা করবে কোথায়? তারাপীঠে জনসমাগমে ভর্তি। কখন করবে সাধনা? সাধনা শ্মশান ক্ষেত্রকে কেন চুজ করা হয়েছে? শ্মশান ক্ষেত্র হচ্ছে কালী ক্ষেত্র বলা যায়, শ্মশান ক্ষেত্র শিব ক্ষেত্র বলা যায়। আবার আমাদের এই যে দেহ পঞ্চভূতে তৈরি, সেই পঞ্চভূতটা কিন্তু শেষ হচ্ছে ওইখানটা। ওইখানটা মোক্ষর জায়গা। মোক্ষর সব থেকে বড় প্ল্যানেট হলো কেতু। কারোর জন্মপত্রিকায় যদি কেতু কানেক্ট না হয় তার মৃত্যু হবে না। এবং যেদিনকে মৃত্যু হয়েছে, জন্ম পত্রিকা ফলো করলে দেখা যাবে সেদিনকে তার কেতু কানেক্ট হয়েছে, তারপরই মৃত্যু হবে, না মৃত্যু হবে না। এবং কেতু হচ্ছে তন্ত্রের সব থেকে বড় প্ল্যানেট। তান্ত্রিক হতে গেলে যে প্ল্যানেটটা লাগে সব থেকে গুরুত্বপূর্ণ প্ল্যানেট হলো কেতু। এই কেতু হচ্ছে শ্মশান বলা যেতে পারে, কেতু হচ্ছে মোক্ষর জায়গা বলা যেতে পারে। যার জন্য মানুষ শ্মশানকে চুজ করেছে, যার জন্য মানুষ শ্মশানকে চুজ করেছে। এই শ্মশানে যেমন পজিটিভ ঊর্জা আছে, এই শ্মশানে কিন্তু নেগেটিভ ঊর্জাও আছে, এই শ্মশানে নেগেটিভ ঊর্জাও আছে। কিন্তু ব্যাপার হচ্ছে কোনখানে কোন পরিস্থিতির উপর নির্ভর। আগেতে শ্মশানে মেয়ে ছেলেরা যেত না, এখন দেখবেন দাহ করতে গাড়ি হচ্ছে, মেয়ে ছেলেরাও চলে যাচ্ছে। এটি খুব খারাপ জিনিস, এটি খুব খারাপ জিনিস। হয়তো তখন তার প্ল্যানেট তার কানেকশন হচ্ছে না বলে কিছু করতে পারছে না। রাস হালকা ব্যক্তি যদি হয় আর যদি তেমন কোনো খারাপ কর্ম ওখানে গিয়ে করে, তাহলে কিন্তু তার মানে জীবিত অবস্থায় শ্রাদ্ধ দেওয়ার ব্যবস্থা করে দেবেন। আত্মা এত খারাপ হতে পারে, শ্মশান এত খারাপ হতে পারে। সবাই বলে না শ্মশান খুব পবিত্র জায়গা, শ্মশান মোটেই পবিত্র জায়গা নয়। শ্মশান মোটেই পবিত্র জায়গা নয়। কাদের কাছে পবিত্র জায়গা? আমাদের মতো তান্ত্রিক অ্যাস্ট্রোলজার, এদের কাছে পবিত্র জায়গা। সাধারণ মানুষের ক্ষেত্রে তো শ্মশান মোটেই পবিত্র ক্ষেত্র নয়, মোটেই পবিত্র ক্ষেত্র নয়। টোটালটাই নেগেটিভ এনার্জিতে ভর্তি শ্মশানে, টোটালটাই নেগেটিভ এনার্জি। পজিটিভ এনার্জি কি? মোক্ষর পজিটিভ এনার্জি শ্মশানে আছে, মোক্ষর পজিটিভ এনার্জি শ্মশানে আছে। যার জন্য সমস্ত সাধক সব জায়গা ছেড়ে শ্মশানকে বেছে নিয়েছে। আপনার এত বছরের চর্চা, তো বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয়, তো আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছিল যেটা আপনাকে আজও ভাবায় বা ভাবলে আপনি অবাক হয়ে যান, এরকম কোনো অভিজ্ঞতা? একদম। আমি একবার তারাপীঠ থেকে যোগ্য করে ফিরছি। তারাপীঠ সাধারণ মানুষের ক্ষেত্রে খুব সামান্য হলেও আমাদের মতো যারা এইসব আধ্যাত্মিক লাইনে আছে তাদের জন্য কিন্তু খুব খতরনাক জায়গা বা ভালো জায়গাও বলা যেতে পারে। তারাপীঠে একবার যজ্ঞ করেছি, যজ্ঞ টজ্ঞ করে কাজ করে আসছি। তা আমারই একটি ব্যক্তি আমার সাথেই গেছে, সেই ব্যক্তিটি পূজারী নয়, আমার সঙ্গে ঘুরতে গেছে, আমার পরিচিত ব্যক্তি ঘুরতে গেছে। আমি জানি না তিনি ড্রিঙ্ক করেছেন, আমার অজান্তেই তিনি ড্রিঙ্ক করেছেন। যখন তারাপীঠে শ্মশানে যজ্ঞ টজ্ঞ শেষ হয়েছে, বাড়ি যাব, কুকুর খুব ঘোরাঘুরি করে। তারাপীঠে যজ্ঞ করলে সাকসেসফুল হচ্ছে কিনা বুঝতে পারবে, বোঝার উপায় হচ্ছে তারাপীঠে কুকুর আর শিয়ালকে কেউ মারে না, বামদেবের চেলা ছিল ওনারা। তো যজ্ঞ যদি সাকসেসফুল হয়, যে ব্রাহ্মণ কটা করছে তাদের কোলে, আর না হলে যে ব্যক্তি যার কাজ হচ্ছে তার কোলে কুকুর উঠবে। আশ্চর্য জিনিস, একদম পরিপূর্ণভাবে বোঝা যাবে যে এই যজ্ঞটা আমি সাকসেসফুল করতে পারলাম, সাকসেসফুল হলো না হলো না। কোনো খাবারের বিনিময়ে নয়, অটোমেটিক তারা উঠবে, আসবে, ওইখান থেকে নড়বে না। ওইখানে বোঝা যায় একটা সাধকের, একটা অ্যাস্ট্রোলজারের, একটা তান্ত্রিকের কতটা ক্ষমতা, যেটা কুকুরকে ওইখানে নিয়ে আসা। দেখলাম না? তো সেই ভদ্রলোক কুকুরকে ডেকেছে মদ খেয়ে, চোখ যাবি আমার সঙ্গে আমাদের বাড়ি, চোখ মাংস ভাত খাওয়াবো, মাংস ভাত খাওয়াবো। তা আমরা গাড়ি করে বাড়ি আসছি, তারপর কিছু হয়নি, আমরা হোটেলে খাওয়া দাওয়া করে রাত 12টা নাগাদ বেরিয়ে গেছি। রাত 12টা নাগাদ বেরিয়ে যাওয়ার পর কিছুক্ষণ আসার পর গাড়ির পেছনে সবাই ঘুমোচ্ছে, সামনে আমি আর ড্রাইভারই আছি। ড্রাইভার আমরা সেদিনকে কো অ্যাক্সিডেন্ট এমন রাস্তা দিয়ে এসেছি না, ওই রাস্তায় কিন্তু আমরা আগেও বহুবার গেছি, দেখেছি ওই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে, কিন্তু সেই দিনকে কোনো গাড়ি আমাদের ঘরে পেরিয়েও গেল না, আর আমরাও কোনো গাড়িকে পেরিয়ে গেলাম না, বা উল্টো দিক থেকেও কোনো গাড়ি আমাদের ঘরে মানে একদম ওভারটেক করলো ফাঁকা না। রাস্তা। একদম ফাঁকা রাস্তা, মানে বলছি আমার গায়ের লোম ঠাড়ো হয়ে যাচ্ছে, একদম ফাঁকা রাস্তা।
তো ফাঁকা রাস্তা ঠিক আছে, অসুবিধা কিছু নেই, আমরা কিন্তু ওই জিনিসটা তখন নোটিশ করিনি। আমরা ভয় খাচ্ছি কি ওই রাস্তাগুলো রাত্রেবেলা ফাঁকা, ছিনতাই ফিনতাই হয়ে যাবে, কোনো কিছু প্রবলেম টবলেম হলে ফোন টোন কেড়ে ফেলে নেবে, হাই রোড ধরে আসাই ভালো ছিল। কিন্তু কিছুক্ষণ পর আমার চোখটা কোনোদিনই ঘুম আসে না, ঢুল ঢুল লাগছে। আমাদের যে ড্রাইভার, সে হঠাৎ আমাকে চেঁচিয়ে ওঠে, স্যার স্যার দেখুন, স্যার দেখুন, স্যার দেখুন। দেখুন দেখুন করতে করতে ওর দিকে যে কাঁচটা ছিল সঙ্গে সঙ্গে কাঁচটা তুলে দিয়েছে, এবং কাঁচটা তুলে দেওয়ার পর জাস্ট কুয়াশা থাকলে বা ধুলো থাকলে একটা হাতে দুটো ছাপ দিলে যেমন হালকা টেনে দিলে যেমন হয়, ঠিক তেমন ওইটা কিন্তু আমার গাড়ির প্রত্যেকটা ব্যক্তি দেখেছে, সবাই উঠে পড়েছে, দেখুন দেখুন করেছে, যাই আমাকে সবাই দিকে পড়েছে। ওই অবস্থায় আমার আর দুটো ব্যক্তি এত পরিমাণে মানে আচমকা ভয় খেয়ে গেছে যে গাড়িতে বমি করেছে। এবং তারপর থেকে মানে আমরা ফলো করছি যে একটা ধোঁয়া আমাদের ঘরে তাড়া করছে, একদম পরিপূর্ণভাবে একটা ধোঁয়া আমাদের ঘরে তাড়া করছে। তো সেই ধোঁয়াটা তাড়া করছে কিছুতেই আমাদের মানে মানে একটা কোনোভাবেই পেছু ছাড়া নয়। এবং একটা অ্যাম্বুলেন্সের আওয়াজ পাচ্ছি আমরা, ফাঁকা রাস্তায়। ফাঁকা রাস্তা, কিছুক্ষণ পর ধোঁয়াটা চলে গেল, অ্যাম্বুলেন্সের আওয়াজটাও চলে গেল। দেখলাম একটা চায়ের দোকান, একটা লোক চায়ের দোকান আছে। তো আমরা প্রচুর নার্ভাস হয়ে গেছি, ড্রাইভার একটু চা ফা খেলে একটু চোখে মুখে জল দিলে হয়তো প্রবলেমটা হবে, তখন তো বোঝা যাচ্ছে না। আমি বুঝতে পারলেও কিছু বলিনি গো, ভয়ের জন্য, যাতে সব কটা ব্যক্তিকে তো সুস্থ হয়ে বাড়ি আনতে হবে। তা চায়ের দোকান থেকে একটা দাঁড়ানো হলো, যেইখানটা দাঁড়ালাম আমরা সেইখানটাও লক্ষ্য করিনি, সেটা একটা শ্যাওড়া গাছের তলাতেই আমরা দাঁড়িয়েছি। আমরা গাড়িটা দাঁড়িয়েছি, আমরা তিন চারজনা নেমেছি, নেমে বাথরুম করছি, ওই জায়গাতে। ওই জায়গাতে বাথরুম টাথরুম করেছি। আচ্ছা। বাথরুম করার পর আমার ড্রাইভার ঘুরে গিয়ে নেমে বলছে, দাদা চায়ের, স্যার চায়ের দোকান বললেন, ওই চায়ের দোকান এই পেছু দিকে পেরিয়ে এসে দাঁড়িয়েছে। আমি তো পেছু দিয়ে চায়ের দোকান, বলছে কোথাও চায়ের দোকানই নেই গো। আমরা অবাক, ওইখানে আটটা ব্যক্তি চোখের সামনে চায়ের দোকানটা আমরা দেখলাম, কিন্তু নামার কিছুক্ষণ পর চোখের সামনে আর চায়ের দোকানটা দেখতে পাচ্ছি না। তাহলে ওটা কি ছিল? ওই জায়গাটা তাহলে কি ছিল? আমরা তাড়াতাড়ি ওইখান থেকে কোনো রকম ভাবে চলে এসে কিছু দূর পেরুলাম, একটা হনুমান মন্দির ছিল, ওখানে খানিকক্ষণ বসলাম, মুখে হাতে জল দিলাম সবাই। আত্মা রিলেটেড সব থেকে বেশি পজিটিভ, মানে আত্মা সব থেকে বেশি ভয় খায় যদি কাউকে বলা হয় সেটা হচ্ছে হনুমানজিকে। তো এখানে দাঁড়ালাম খানিকক্ষণ, তারপর মোটামুটি ঠিক হলো। কিন্তু প্রশ্নটা আমার মনে রয়ে গেল, তাহলে ওগুলো কেন হলো? এতদিন তারাপীঠ যাচ্ছি, এত যজ্ঞ করছি, কোনোদিন হলো না, কেন হলো সেদিনকে? কি জন্য হলো? মানে যোগ্যতে কোনো কিছু ত্রুটি হয়েছিল না, বা? যোগ্যতে কোনো ত্রুটি হয়নি। ওই যে সেই ব্যক্তিটি ডেকেছিল সেটি কুকুর ছিল না, আমাদের চোখের সামনে থাকলেও সেটি কুকুর ছিল না। পরবর্তীকালে আমি আমার যতটুকুনি সাধনায় অর্জন করেছি, আমার বিদ্যে দ্বারা বুঝতে পেরেছি যে সেটি কুকুর ছিল না, সেটি কুকুরই ছিল না। ওই ব্যক্তিটি ডেকেছে কুকুরটিকে, কুকুরটিকে ডাকার পর বলেছে চো আমার বাড়ি চো, মাংস ভাত খাওয়াবো। এবং অ্যাক্সিডেন্ট ওনার স্ত্রী মাস তিনেকের মধ্যেই মারা গেল। ওই ঘটনা। ওই ঘটনা মাস তিনেকের মধ্যে মারা গেলেন। জিনিসটি দেখে আমরা অবাক হয়ে গেছিলাম। হ্যাঁ, ওনার স্ত্রী হয়তো রোগ ছিল, আচ্ছা। কিন্তু মাস তিনেকের মধ্যে মারা গেলেন। সেই রোগ গত 5-7 বছর কন্টিনিউ করছে, কোনোদিন কিছু হয়নি। তার ওই যে বাড়ি এলো তারপর থেকে ভুগতে শুরু করলো, তারপর মারা গেল। তাই তারাপীঠে গিয়ে যারা ওই জুতো পরে ঘুরছে, তাদের ওটা মাথায় রাখতে হবে যে আজকে ওইখানটা ঢালাই রাস্তা হয়ে গেলেও হয়তো 2020 সালে ওখানে ঢালাই রাস্তা ছিল না। হয়তো ওই জায়গাটায় কোনো সাধক সন্ন্যাসীর বা কোনো শিশুর কবর দিয়ে আছে, সমাধি দিয়ে আছে। তারাপীঠ যত ভালো তত খারাপ। এটি আমার জীবনে খুব ভয়ানক একটা অভিজ্ঞতা। আরো একটা অভিজ্ঞতা হয়েছিল ধূমাবতী কাজ। তন্ত্রের মধ্যে সব থেকে খতরনাক কাজ হচ্ছে ধূমাবতী, যে কাজটা আমি নিজেও করি না, আমাদের বেঙ্গলে দুজনা করে।
তো আমাকে একটা আমাদের এই অ্যাস্ট্রোলজার বললো যে একটা ধূমাবতীর কাজ আছে করবে। তাকে আমি একটা হেভি পার্সেন্ট অ্যামাউন্ট ডিমান্ড করেছিলাম। ধূমাবতীর কাজ আমি করি না, আমি নিজে ধারাপাত করে দেবো, তোমাদের ঘরে যজ্ঞ করতে হবে, আমি এই অ্যামাউন্টটা নেব, এর থেকে কমে আমি নেব না। তা ও বললো যে দাদা আপনি, স্যার আপনি যেটা বলছেন এটা আপনি মানে 10 গুণ রেট বলছেন, আপনি তো প্রচুর কম নেন এর থেকে ধারাপাত করে দিতে। আমরা সঙ্গে তো যোগাযোগ যোগ্য করেছি আমরা। না, ধূমাবতীতে আমরা বসবো না, ধূমাবতীতে আমি বসবো না, কারণ ধূমাবতী ক্রিয়া আমি নিজেও ভালো জানি না। ধূমাবতী শাস্ত্রটা হচ্ছে এমন একটা শাস্ত্র, বেঙ্গলে করার মতো বুকের পাটা খুব কম জনের আছে, করার মতো বুকের পাটা খুব কম জনের আছে। তা সেই ভদ্রলোক, আমি নাম করছি না, সেই ভদ্রলোক ধূমাবতী ক্রিয়া করেছে, করে হোটেলে গেছে। উনি হোটেলে গিয়ে আবার যজ্ঞ করার পর মদ মাংস খেয়েছেন। এবার বাড়ি আসবে 12টা, হঠাৎ বুকে যন্ত্রণা, বুকে যন্ত্রণা ওখান থেকে হতে হতে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এনেছে, রামপুরহাট সদর নিয়ে গেছে, হসপিটালে ঢুকাতে ঢুকাতে এক্সপায়ার করে গেল। আমাদের চোখের সামনে এক্সপায়ার করে গেছে, না আমার চোখের সামনে না, যে কটা ব্যক্তি ছিল তাদের চোখের সামনে এক্সপায়ার করে গেছে। তন্ত্রকে নিয়ে মজা ঠাট্টা ইয়ার্কি না করাই ভালো। হয়তো এখন কোনো খারাপ ফল দিচ্ছে না, তার মানে এটা নয় তন্ত্রের খারাপ ফল হয় না। তন্ত্রের যে ভালোর থেকে খারাপ দিক কত আছে, এর যারা তন্ত্র করেছে তার থেকে ভালো কেউ জানে না। যারা তন্ত্র করেছে তারাই একমাত্র, যারা অরিজিনালি তান্ত্রিক তারাই বুঝতে পারবে যে তন্ত্র ভালোর থেকে খারাপ বেনিফিট কতটা ফিরিয়ে দেয়। প্রচুর খতরনাক জিনিস। এক্সপায়ার করে গেল ব্যক্তিটা, পোস্টমর্টম হলো, পোস্টমর্টমে দেখাচ্ছে স্ট্রোক হয়েছে, বডিটা পোস্টমর্টম হয়েছে, পোস্টমর্টমে দেখাচ্ছে স্ট্রোক হয়েছে। এখানে সায়েন্সের মাথায় ধরলে হতেই পারে স্ট্রোক যে কোনো অবস্থাতে। আবার যদি সায়েন্সকে বাদ দিয়ে ধরি তাহলে কি হয়, সেই দিন কি কেন হলো, অন্যদিন কেন হলো না? উনি তো আরো যোগ্য করেছেন, তখন তো হয়নি। এই তন্ত্রের মধ্যে সব থেকে খতরনাক দেবী হচ্ছে ধূমাবতী, যেটা আমাদের বেঙ্গলে নেই বললেই চলে। দু একটা ব্যক্তি ধূমাবতীতে বসে, দু একটা ব্যক্তি ধূমাবতী ক্রিয়ায় বসে, ধূমাবতী ক্রিয়া কেউ দেয় না, অন্য রেমেডি করে দেয়। এরপর আসি আমাদের বাস্তুতে। তো এতক্ষণ আপনি বাস্তুর কি সমস্যা থাকতে পারে বা আহ, কোন দিকে কি হলে সমস্যা হতে পারে সেগুলো জানালেন। তো এর কি কোনো প্রতিকার আছে বিষয়গুলোর? দেখুন, মেনলি বাস্তুর সব রেমেডি সম্ভব। বাস্তু ভুল হয়ে গেলেও রেমেডির দ্বারা তার প্রতিকার করা কিন্তু যায়, 100%ই যায়। কিন্তু সব থেকে বেশি আমরা যে জিনিসটা দেখেছি রেমেডি করেও কাজ হয় না, সেটা হচ্ছে ঈশান কোণে পায়খানা বাথরুম। এখন দেখবেন বেশ কিছু অ্যাস্ট্রোলজার এসেছে, ঈশান কোণে পায়খানা বাথরুম ক্যান্সার হবে না, কোনো অর্থই নেই ক্যান্সার হবে। ঈশান কোণে পায়খানা বাথরুম হলে রোগে ভোগে প্রচুর বেশি, প্রচুর বেশি। ঈশান কোণটা হচ্ছে সব থেকে পবিত্র কোণ, আবার ঈশান কোণ হচ্ছে সব থেকে নেগেটিভ কোণ যদি প্রবলেম থাকে। ওর থেকে নেগেটিভ কোণ আর কিছু হয় না। আপনি যেখানে খুশি শয়ন কক্ষ, যেখানে খুশি ঠাকুর ঘর অন্য রূপে করুন, কিন্তু ঈশান কোণকে যদি ড্যামেজ করে তাহলে কিন্তু ওর রেমেডি হওয়া খুব কঠিন, খুব টাফ জিনিস। হ্যাঁ, রেমেডি কি করা যায় না, রেমেডি করা যায়। দেখুন, বাস্তুশাস্ত্রতে সব থেকে বেশি তো সাউথে চলে, সাউথের লোকেরা খুব বাস্তুশাস্ত্র নিয়ে চর্চা করে, এবং ওদের ওই সাইডে নারী অ্যাস্ট্রোলজিটা খুব ভালো, যেটা আমি বললাম আমি করি, বিএনএন ভিগুনন্দী নারী। তা ভিগুনন্দী নারীতে, ভিগুনন্দী নারী অ্যাস্ট্রোলজি বা ভিগুনন্দী নারী মহাবাস্তু, এগুলোতে কীর্তিমুখীর একটা বিরাট গুরুত্ব দেওয়া হয়েছে। দেখবেন এখন সোশ্যাল মিডিয়ায় বহু কীর্তিমুখী বেরিয়ে গেছে। কি জিনিসটা কি মানে? কীর্তিমুখী হচ্ছে একটা এমন রাক্ষস, ভগবানরা তৈরি করেছিল একটা রাক্ষসকে, সেটা হচ্ছে কীর্তিমুখী। কীর্তিমুখী হচ্ছে এমন একটা রাক্ষস যে গোটা বাড়ির নেগেটিভ জিনিসকে খেয়ে নেয়। রাহু কেতু অমৃত্য লাভ করার পর এত দাপাদাপি শুরু করেছিল যে শিব ওই কীর্তিমুখীকে তৈরি করেছিল। তো কীর্তিমুখীকে খাওয়ার জন্য তৈরি করেছিল, যখন দেখলো কীর্তিমুখী সমস্ত নেগেটিভ জিনিস খেয়ে নিচ্ছে, তখন রাহু এবং কেতু এসে অন্যায় স্বীকার করেছিল ভগবানের কাছে। কিন্তু যেই ভাবনা সেই কারণ,
সে তো তার ওই কর্মটার জন্যই জন্মেছে, নেগেটিভ জিনিসটা খাওয়ার জন্য। তার শরীরটা নেগেটিভ ছিল বলে সে শরীরটাও খেয়ে নিয়েছে। তাই এইখান থেকে এইটুকুনি আর মুখটা হ্যাঁ, শুধু বাকি ছিল, এইটুকু শুধু বাকি আছে। এটা এটা হচ্ছে বাস্তুর একটা বিশাল একটা রেমিডি। যার বাড়িতে প্রচুর প্রবলেম, যদি কীর্তিমুখী টাঙানো যায়। এবার কীর্তিমুখী দেখবেন ফ্লিপকার্ট, অ্যামাজন, হ্যাঁ, প্রচুর কীর্তিমুখী চলে গেছে। না, কীর্তিমুখী হচ্ছে তার দৈর্ঘ্য যতটা হবে প্রস্থ ততটা হবে, এবং নির্দিষ্ট মাপে নির্দিষ্ট ওজনে হতে হবে, তারপরই সেই রেমেডি কাজ করবে। এবং সেটা অষ্ট ধাতু হতে হবে, তার মধ্যে 50% থাকবে পিতল, 40% থাকবে কাঁসা, আর বাদ বাকিটা টোটাল হচ্ছে এই 90% হয়ে গেল, 10% থাকবে আরো ছটা ধাতুর মধ্যে, এই আটটা ধাতুর মধ্যে, নটা ধাতুর মধ্যে সাতটা ধাতু, বাদ বাকি সাতটা ধাতু দিয়ে তৈরি হবে। ওইটা যদি ঠিকঠাক ভাবে রেমিডিয়াল কীর্তিমুখী বানানো যায়, আমি যদি পারি স্যাম্পেল আমি দিয়ে দেব, ওটাকে যদি ঠিক টাইমে লাগানো যায়, মারাত্মক রেজাল্ট হতে পারে, মারাত্মক রেজাল্ট হতে পারে। মানুষ ভাবতে পারে না যে একটা কীর্তিমুখী জাস্ট ওইটুকুনি জিনিস লাগে বাস্তুর এতটা ভালো রেমেডি হতে পারে। সর্বপ্রথম কীর্তিমুখী লাগালে যেটা আপনি প্রমাণ পাবেন, কারোর না কারোর শরীর খারাপ হবে, ও নেগেটিভ জিনিসগুলোকে বার করতে থাকবে। কেউ আপনার বাড়িতে ক্ষতি করতে আচ্ছা, আসছে, নজর দোষ, যত রেমেডি হোক, নজর দোষে তো কোনো রেমেডি হয় না। না, আপনার বাড়িতে কেউ নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে ঢুকছে, হুম, নাচের সামনে কীর্তিমুখী টাঙানো থাকবে, ও নেগেটিভ এনার্জিটাই খেয়ে নেবে, নেগেটিভ। এবার সেটা লাগানোর টাইম আছে, কোন দিন লাগাতে হবে? অমাবস্যার পর থেকে পূর্ণিমা পর্যন্ত, মানে শুক্লপক্ষে, হুম, শুক্লপক্ষের যে কোনো সোমবারে বা পূর্ণিমার দিনও লাগানো যেতে পারে। এই মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার যে কোনো বার আমার মনে হলো কীর্তিমুখে ঝুলিয়ে দিলাম, কোনো রেজাল্ট পাবেন না। এবং সেটা বিশেষ ক্রিয়ায় শোধন করতে হবে, তারপরই সেই রেমেডিটা কাজ হবে। ওই যে বললাম, রোগ ধরা অনেকটাই সহজ, কিন্তু রেমেডি করাটা প্রচুর কঠিন। রেমেডি সাবজেক্টটা প্রচুর কঠিন। মাঙ্গলিক, বহু ব্যক্তি বলে মাঙ্গলিক আছে, মাঙ্গলিকের যে আলটিমেট রেমেডি কি হওয়া প্রয়োজন সেটা কেউ জানে না। মাঙ্গলিক মানে এটা রক্ত প্রবাল করিয়ে দাও, এটাই মানুষের সাধারণভাবে ধারণা চলেছে। কীর্তিমুখী যদি ঠিকঠাক ভাবে টাঙানো যায়, এবং সেই কীর্তিমুখী যদি মানে ওজন মাফিক করা যায়, তার তো রেজাল্ট 100%, 100% রেজাল্ট আছে। মানে এটা যে কেউ যে কোনো কারুর বাড়িতেই রাখতে হ্যাঁ, হ্যাঁ, পারে। হ্যাঁ, এটা কোনো নেগেটিভ জিনিস দেবে না, টোটালটাই পজিটিভ জিনিস দেবে, টোটালটাই পজিটিভ জিনিস দেবে। আর ধরুন এই যে মাঙ্গলিকের বিষয়টা বললেন, মাঙ্গলিকে আমরা যেটা জানি যে একটা বিবাহর ব্যাপার চলে আসে, সেখানে প্রথমে একটা গাছের সঙ্গে এরকম বিয়ে দেওয়ার একটা প্রথা চলে আসছে। দেখুন, কুম্ভ বিবাহ, বিষ্ণু বিবাহ, এগুলো মাঙ্গলিকের বিভিন্ন পদ্ধতি আছে। এবার ব্যাপারটা হচ্ছে, বিবাহিত লাইফে প্রবলেম করে মাঙ্গলিক, কোন বিবাহিত লাইফে প্রবলেম করে? প্রত্যেকটা বিবাহিত লাইফে কি মাঙ্গলিক প্রবলেম করবে? ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে প্রথম বিবাহিত লাইফেই প্রবলেম করে। তাহলে প্রথম যদি কোনো ব্যক্তির, আমার যদি মাঙ্গলিক থাকে, আমার যদি আগে একটা বিবাহ হয়ে যায়, সেই বিবাহটা যদি হয়ে যায়, সেকেন্ড বিবাহে আমার কিন্তু অতটা এফেক্ট দেবে না। ওই যে বললাম না, কোনো দোষ খাটানো যায় না, সবটা কি দমানো যায়। ছেলেদের ক্ষেত্রে কলা গাছের সঙ্গে বিয়ে দেওয়া যায়, ছেলেদের সঙ্গে, মেয়েদের ক্ষেত্রে হুম, কিন্তু যায় না। কারণ কলা গাছ হচ্ছে নবপত্রিকা হুম, দুর্গা, হুম, মানে কলা হুম, গাছ কিন্তু নিজেই মেয়ে, হুম, কলা গাছে দেখবেন ফল ধরে। হুম, আর মেয়েদের ক্ষেত্রে শিবের সঙ্গে বিয়ে দেওয়া যায়, শিবের সাথে বিয়ে দিতে হবে, এবং যে শিবলিঙ্গটা করবে সেই শিবলিঙ্গটা কিন্তু ভেঙে দিতে হবে বা ভাসিয়ে দিতে হবে। কলা গাছ যেটা থাকবে সেটাকে কিন্তু কেটে দিতে হবে। আচ্ছা। মানে প্রথম বিবাহটা এক্সপায়ার করে দেওয়া হলো, তারপর দ্বিতীয় বিবাহে যাওয়া হলো। এবার এখানে আর একটা বিষয় আসছে, আমাদের আহ হিন্দু যারা আছে, আমাদের প্রত্যেকের বাড়িতেই মোটামুটি অ্যাভারেজে পাঁজি থাকে বা পঞ্জিকা থাকে। তো সেখানে মজার ব্যাপার আমি দেখেছি, ভারতবর্ষের এবছর কেমন যাবে, ভারতবর্ষের রাশি লগ্ন অনুযায়ী কেমন যাবে, একটা দেশের পরিস্থিতি কেমন হতে পারে, একটা রাজ্যের পরিস্থিতি কেমন হতে পারে। একটা মানুষের ক্ষেত্রে তো বোঝা যায় যে না, ব্যক্তিটার মধ্যে এই প্রবলেম, এই কিছু হুম, হতে পারে, হুম, কিন্তু একটা এত বড় এরিয়া, সেখানে এত মানুষ বাস করছে, একজন কন্ট্রোল করছে,
সেটা দেশের সিএম হোক বা রাজ্যের ক্ষেত্রে সেটা সিএম হোক বা দেশের ক্ষেত্রে পিএম হোক। তো এইটা কিভাবে একটা পঞ্জিকাতে বর্ণনা করা হয়? করা যায়, 100% করা যাবে। এটা হচ্ছে মুন্ডেন অ্যাস্ট্রোলজি বলা হয়। মুন্ডেন অ্যাস্ট্রোলজি যারা ইলেকশনে কে জিতবে, কে হারবে, এগুলো বলা সম্ভব। ভারতবর্ষের অবস্থা কি হবে, এগুলো বলা সম্ভব। এগুলো খুব ভালোভাবে বলা যায়। মুন্ডেন অ্যাস্ট্রোলজি ফলো করেই পঞ্জিকা টঞ্জিকা তৈরি হয়। ঠিক আছে, মুন্ডেন অ্যাস্ট্রোলজি হলেই পঞ্জিকা টঞ্জিকা তৈরি হবে। আর আমাদের যেমন একটি জন্ম তারিখ আছে, ভারতবর্ষের জন্ম তারিখ আছে, হ্যাঁ, মানে যে সালে স্বাধীন 1947 হয়েছিল। সালে, হ্যাঁ। যেটাই স্বাধীন হয়েছিল। একটা নির্দিষ্ট হুম, ডেটে তো হুম, স্বাধীন হয়েছিল। সেইটার জন্য ওই ভারতবর্ষেরও কুষ্টি আছে, যেটাকে দেখে প্রেডিকশন করা সম্ভব, মানে মিলবে, আচ্ছা। বেশিটাই মিলবে, হয়তো দুই একটা বাদ দিয়ে বেশিটাই মিলবে। আমরা প্ল্যানেটারি কম্বিনেশন দিয়ে খুব ভালোভাবে বলে দিতে পারি সবকিছু। কুম্ভ রাশি, হ্যাঁ, অনেকদিন কুম্ভ রাশি জাতক জাতিকা আছে। হ্যাঁ, কুম্ভ রাশির জাতক জাতিকার বাড়িতে ভাঙা চেয়ার থাকবেই, থাকবেই, 100% মিলিয়ে নিন, আপনি থাকবেই, থাকবেই। বৃষ রাশি, বৃষ রাশি যাদের বৃষ রাশি হবে, তাদের বাড়িতে সিংহাসনে না হয় ছিঁড়া হনুমান চল্লিশা, না হলে ছিঁড়া পাঁজি, ছিঁড়া গীতা 100% থাকবে। যাদের সিংহ রাশি, সিংহ রাশি হলে যদি গাড়ি কেনে, ও গাড়ির পেছনে ক্র্যাক আছে, আইনাই প্রবলেম আছে, এগুলো একদম 100%, মানে আমরা হাসতে হাসতে বলে দিতে পারি। কন্যা রাশি, বাড়িতে টিয়া পাখি থাকবে, গোল গলা সাপ বেশি করবে। এগুলো একদম প্ল্যানেটারি কম্বিনেশন থেকে আমরা খুব ইজিলি বলে দিতে পারি যে এই জিনিসগুলো হয়, এই জিনিসগুলো হতে পারে। এই ধরুন পাঁজিতে লেখা থাকে যে আহ, এই রাশির এই রং শুভ, এই দিক শুভ, বা এই দিনকে প্রাপ্তি যোগ আছে। তো এইগুলো কিসের ওপর বিচার করে বলে? দেখুন, আমাদের অ্যাস্ট্রোলজির ভাষায় 9খানা প্ল্যানেট আছে। সব থেকে গরম প্ল্যানেট বা সব থেকে বড় প্ল্যানেট কি? সূর্য। সূর্য উদিত হয় পূর্ব দিকে, এবং আমাদের পৃথিবী থেকে সব থেকে দূরের মানে সূর্য থেকে সব থেকে দূরের প্ল্যানেট বা পৃথিবী থেকে দূরের প্ল্যানেটকে স্যাটার্ন, শনি। শনি হচ্ছে বড়, আর সূর্য হচ্ছে জ্বলন্ত আগুন। তাহলে পূর্ব দিক যদি সূর্যের দিক হয়, তাহলে শনির দিক কোনটা হওয়া উচিত? একদম উল্টো। পশ্চিম দিক। একদম। এইভাবেই প্রেডিকশন হয়, একদম এইভাবেই প্রেডিকশন হয়। এবং যেটা হচ্ছে সেটা হচ্ছে কালার থেরাপি। শনির কালার কি? নীল, হুম, নীল কালার, হুম, নীলা পড়ছে মানুষ, নীল জামা পড়ছে। একদম সূর্যের কালার কি? পিঙ্ক পিঙ্ক কালার, লালচে কালার, আগুনের কালার। দেখবেন চুলের কালার ওরকম হয়। মঙ্গলের কালার হচ্ছে লাল। লাল। এই দেখুন, আমি নিজেও পড়ে আছি প্রবাল লাল। এইভাবেই প্রেডিকশন। অ্যাকচুয়ালি রেমিডি কিন্তু কালার থেরাপি। রত্ন সাজের যদি হয়, রত্ন কিন্তু কালার থেরাপি। এবার এটা হচ্ছে পার্মানেন্ট কালার, এটা হচ্ছে পার্মানেন্ট কালার। এটা কোনদিন চটবেও না, ফাটবেও না। যদি খুব ভালো কোয়ালিটির রেমিডি করা যায়, তাহলে চটবেও না, ফাটবেও না। এটা হচ্ছে অ্যাস্ট্রোলজি পিওর কালার থেরাপি রেমিডি। কালার থেরাপি রেমিডি আছে, এবং বিভিন্ন রকম রেমিডি। এই যে ধরুন আমাদের রেমিডির জন্য বিভিন্ন ধরনের স্টোন পড়তে বলা হয়, তো তার সাবস্টিটিউট হিসেবে আমরা বিভিন্ন গাছের শিকড় পড়ে থাকি, বা অনেকের হাতেও দেখেছি এরকম জিনিস। তো এটা কতটা যুক্তিযুক্ত? করে কাজ হয়, কিন্তু সাময়িক কাজ হয়। রত্ন সাজেস্টটা এখন তো মানুষ রত্ন সেল করার দিকে চলে গেছে। তা রত্ন কিন্তু জীবনের সমস্যার সমাধান কাটাতে পারে না। আবার রত্ন কিন্তু মানুষকে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে, মানুষকে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে। বললে বসে থাকলে কি রত্ন পড়লে সমস্যা সমাধান হয়ে যাবে? রত্ন যদি ঠিক মতো গাইডেন্স করা যায়, বসে থাকতে দেবে না, সেই ব্যক্তিটাকে বসে থাকতে দেবে না, 100% তাকে বসে থাকতে দেবে না, তাকে ওই দিকে যুক্ত করাবে, তারপর ছাড়বে। রেমিডি ঠিকঠাক করতে হবে। আমাদের জ্যোতিষ বাস্তুতে 5টা এলিমেন্ট কাজ করে, কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজিতে 4টে এলিমেন্ট কাজ করে: অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। আমাদের 12খানা রাশি আছে, 12খানা রাশির মধ্যে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি। বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশি হচ্ছে পিতৃতত্ত্বের রাশি। মিথুন রাশি,
তুলা রাশি, কুম্ভ রাশি, এগুলো হচ্ছে বায়ুতত্ত্বের রাশি। আর কর্কট রাশি, বৃশ্চিক রাশি আর মীন রাশি হচ্ছে জলতত্ত্বের রাশি। অগ্নিতত্ত্বে বসে থাকা প্ল্যানেটের একমাত্র অগ্নির দ্বারাই তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব, নাহলে কোনো মতে সম্ভব নয়। পিতৃতত্ত্বে বসে থাকা প্ল্যানেটের জেমস্টোন পড়াতে হবে। বায়ুতত্ত্বে বসে থাকা প্ল্যানেটের দান করতে, মন্ত্র চ্যান্টিং করতে হবে, জপ করতে হবে, পুজো করতে হবে। আর জলতত্ত্বে বসে থাকা ওই প্ল্যানেটের দান করতে হবে। কোথায় করতে হবে? জলে করতে হবে, জলে দান করতে হবে। সেটা কিছু কিছু সময় বদ্ধ জল, কুয়োর জল, কিছু কিছু সময় পুকুরের জল, কিছু কিছু সময় নদীর জল, কিছু কিছু সময় সঙ্গমের জল, যেখানে 2-3টে নদী এসে মিলিত হচ্ছে। কোন পরিস্থিতিতে বসে আছে, কত ডিগ্রিতে বসে আছে, সেইটাকে লক্ষ্য করে তারপর রেমেডি করা সম্ভব। বহুজনের কাছে শুনবেন, ওই অ্যাস্ট্রোলজারের কাছে গেলাম, 3-4টে জেমস্টোন দিয়ে দিল, কাজ হলো না। জেমস্টোন পরে, রত্ন পরে যদি সবকিছু হতো, সব রত্নই করে ফেলতে পারতাম। হ্যাঁ, কোন রত্নটা আমার লাগবে সেইটাকে নির্ভর করতে হবে, সেইটাকে জানতে হবে যে কোন প্ল্যানেট আমাকে তুলতে পারে। আমি যে কর্ম করি সেই কর্ম অনুযায়ী কোন প্ল্যানেট আমাকে এই কর্মকে হেল্প করছে, কোন প্ল্যানেটের রেমিডির প্রয়োজন। আবার হয়তো পিতৃতত্ত্বে বসে থাকা গ্রহেরও রেমিডির প্রয়োজন হয় না। একটা প্ল্যানেট যদি কারুর দৃষ্টি না পায়, সে যদি পরিপূর্ণ বলবান অবস্থায় থাকে, তাকে যদি রেমিডি করা হয়, সে খারাপ ফল দেবে, খারাপ ফল দিতে বাধ্য, 100% দেবে। জেমস্টোন কিন্তু একদম সহজ রেমিডি নয়, জেমস্টোন কিন্তু খুব বাজে রেমিডি, খুব বাজে মানে রেমিডি। ধরুন এরকম দেখেছি, আহ, একজন ব্যক্তি বছরের পর বছর একই স্টোন একই আঙুলে পড়ে আছে, এটা কতটা ঠিক? মানে ধরুন একটা পারপাসের জন্য তো তাকে দেওয়া হয়েছিল, কিছুটা সময়ের জন্য সে পড়লো, আমরা যেমনি কোনো একটা রোগ হলো ওষুধ খেলাম, ওষুধের কাজ শেষ, ঠিক তেমন ভাবে তার যখন পারপাসটা ফুলফিল হয়ে গেল, সেই জিনিসটা তো ত্যাগ করা উচিত বা খুলে রাখা উচিত। একদম ত্যাগ করা উচিত। এই জিনিসটা তো অনেকেই বলে না, বা জিনিসটা রেমিডির ক্ষেত্রে লগ্ন থেকে 1-5-9 রেমিডি সারা জীবন করে থাকতে পারে, কোনো নেগেটিভ দেবে না। হুম, কিন্তু 1-5-9 বাদ দিয়ে অন্য প্ল্যানেটের যদি রেমিডি করা হয়, সেই রেমিডি যদি কাজ ফুলফিল হয়ে যায়, 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর পর খুলে তাকে দিতে হবে। তোমার গ্যাস হচ্ছে না, কোন একটা সাধারণ প্রশ্ন, মানুষের যদি গ্যাস না হয় তাহলে গ্যাসের ট্যাবলেট খাবে? তা তো গ্যাসই হচ্ছে না, খাবে কেন? তার আগে গ্যাসটা হোক, তারপরে তো খাবে। মানুষ এটা আমাদের জ্যোতিষ শাস্ত্রে না, এখন রত্নের রেমিডিটা, রত্ন তো মানে কি সাধারণ মানুষ চেনে না, ঠিক আছে, তাহলে আমাদের ঘরে আনতে দেবে। হুম, তাহলে একটা বিজনেসের জায়গায় চলে গেছে টোটালটা, একটা অ্যাস্ট্রোলজি। মানুষ আজকে অ্যাস্ট্রোলজির প্রতি গুরুত্বটা উঠে যাওয়ার কারণই হচ্ছে এটা, একটা বিগ বিজনেসের জায়গায় চলে গেছে। সেই ব্যক্তিটা আমার কাছে আনতে দেবে মালটা, সেই মালটা নিয়ে আমি ব্যবসা করবো, এটাই হচ্ছে রেমিডি, এছাড়া আর কিছু রেমিডি নেই। কিন্তু সেটাকে খুব ভালো করে জানতে হবে, ওই রেমিডি কি আমার আদৌ প্রয়োজন আছে, যদি না থাকে আমি কেন করবো। আমার কবে 30 বছরে আমার অ্যাক্সিডেন্ট আছে, আমি 18 বছর রেমিডি করবো? আমি বিয়ে বাড়ি গেলামই না, আমার গ্যাসই হলো না, তো আমি গ্যাসের ট্যাবলেট খেয়ে নেবো? আমি আগে যাই দেখি আমার গ্যাসটা, গ্যাস হয় কিনা, হতে পারে যে আমার গ্যাস হলো না, তাহলে আমি রেমিডি আগে করে কেন করবো? আর রত্নই যে রেমিডি শেষ, এটা একদম নয়, একদম নয়। রেমিডি শ্রেষ্ঠ হচ্ছে মন্ত্র চ্যান্টিং। বহুজনা দেখবেন বলে জ্যোতিষ শাস্ত্র হচ্ছে বিজ্ঞান, 1% বিজ্ঞান নয়। জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান, বিজ্ঞান যদি হয় তাহলে বিজ্ঞান তো রাহু কেতুর গুরুত্ব নেই, তাহলে জ্যোতিষশাস্ত্র রাহু কেতু লেগে থাকে। আমাদের জীবনে না, অনেকে দুটো, বলে যে এই প্ল্যানেটের যে প্ল্যানেটারি মুভমেন্ট গুলো হয়, যে অ্যাঙ্গেল গুলো হয়, সেইগুলোকে সায়েন্সের সঙ্গে যুক্ত করে কোথাও একটা অ্যাস্ট্রোলজিক্যাল হ্যাঁ সায়েন্স এই হ্যাঁ, জিনিসটার সঙ্গে অ্যাস্ট্রোলজি, কম্পেয়ার করে। অ্যাস্ট্রোলজির সঙ্গে সায়েন্সের একটা যোগসূত্র আছে, তার মানে এটা না যে সে গোটা অ্যাস্ট্রোলজিটাই সায়েন্স। হুম, হ্যাঁ, বলা যেতে পারে এটা বৈদিক হ্যাঁ, সায়েন্স, এটা আমরা উল্লেখ করতে পারি যে বৈদিক সায়েন্স, তাছাড়া আর কিছু না। হ্যাঁ, পুরোপুরি বিজ্ঞানের আখ্যা দেওয়া যাবে না এটাকে। যে কোনো ব্যক্তি জন্ম কুষ্টি খুলে দেখে নিন, সূর্য মঙ্গল পাশাপাশি ঘরে আছে, এক ঘরে আছে, বাড়িতে আগুন লাগবেই, লাগবেই।
যদি পৃথিবী উল্টো দিকে ঘুরতে না থাকে তাহলে বাড়িতে আগুন লাগবে, বাড়িতে না লাগলে তার পাশের বাড়িতে লাগবে, পাশের বাড়ি থেকে না লাগলে তার আগুনে পুড়ে কোনো রিলেটিভের মৃত্যু হবে, হবেই। এটা কিন্তু ধ্রুব সত্যি কথা। বুধ শুক্র এক ঘরে, বুধ থেকে শুক্র 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার, 11 নাম্বার ঘরে আছে, বুধ শুক্রকে ফলো করছে ডিগ্রি ওয়াইজ। একাধিক প্রেমজ রিলেশন আসবে, একাধিক প্রেমজ রিলেশন আসবে, আসবেই। সে বাড়িতে বসে থাকবে তো আসবে, কারণ কি তাকে বাড়িতে বসে থাকতে দেবে না, হুম। প্ল্যানেট করতে দেবে না ওটা। তো এতক্ষণ আপনি অনেক কিছু বললেন, অনেক কিছু জানলাম আপনার থেকে। তো দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? কিভাবে তারা চললে জীবনে ভালো থাকবে, সঠিক দিশা পাবে? দেখুন, সব থেকে প্রথম যে জিনিসটাকে গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে আমাদের কর্ম। কর্মকে যদি ঠিক করা হয় তাহলে কিন্তু অনেকটা আমরা পরিবর্তন করতে পারি, আমাদের সাধারণ লাইফকে অনেকটা পরিবর্তন করতে পারি। এবার তাহলে বলবে কোন কর্মটার উপর নির্ভর করবে সেটাকে আগে জানতে হবে, কোন কর্মটা আমি করব, কোন কর্মের মাধ্যমে প্ল্যানেট ঠান্ডা হবে। এটাকে তো 1 নম্বর পয়েন্ট, কর্মকে ঠিক করতে হবে। 2য় নম্বর, আমি প্রত্যেকটা ব্যক্তিকে একটা কথাই বলবো যে ইন্টারনেটে কিছু কিছু অ্যাপস দেখে প্রতিকার করবেন না, তাতে ভালোর থেকে নেগেটিভ এনার্জিটা প্রচুর পাওয়া যাবে। মানুষের ক্ষতি করা তন্ত্র থেকে, ক্ষতি করা থেকে বিরত থাকুন। আর 3 নম্বর, যে অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে প্রশ্ন করতে হবে না, সে জন্মছক দেখে বলতে পারবে কি জন্য এসেছেন, বাড়ি থেকে কি খেয়ে এসেছেন, সেই অ্যাস্ট্রোলজারের কাছেই যান। দেখুন না কার কত বিদ্যে আছে, ওইখানেই তো প্রমাণ হয়ে যাবে। 100% আমরা বলে দিতে পারি বাড়ি থেকে এই জিনিসটা খেয়ে এসেছেন, বলে দিতে পারবো। যারা জ্যোতিষ শিখেছে সবাই পারবে। কেপি রুলস, কৃষ্ণমূর্তি পদ্ধতির রুলস, সঙ্গে সঙ্গে জন্মচাস্ট হোরারি করে বলে দেওয়া যাবে কি খেয়ে এসেছে, কি সমস্যা নিয়ে এসেছে বলে দেওয়া যাবে। সমস্যার কথা যদি ক্লায়েন্টকে এসে অ্যাস্ট্রোলজারকে বলতে হয় তাহলে সেই অ্যাস্ট্রোলজার কি ফের হলো, আমাদের কাছে আসবে, আমরাই তো বলতে থাকবো আমি এই প্রবলেমটা নিয়ে এসেছি। তো সবার কাছে একটাই অনুরোধ, যে অ্যাস্ট্রোলজারের কাছেই যাবেন একটু বুঝে শুনে বাজিয়ে নিয়ে তারপরে যাবেন, ব্যতীত যাবেন না। কারণ এটাও এখন একটা বিজনেসের জায়গা হয়ে গেছে। প্রচুর পরিমাণে বিজনেসের জায়গায় চলে এসেছে, প্রচুর পরিমাণে বিজনেসের জায়গায় চলে এসেছে, ভালো প্রফিটেবল জিনিস প্রচুর বিজনেসের জায়গায় চলে এসেছে। এবং আমি সবসময় প্রত্যেকটা ব্যক্তিকে বলবো যে অনলাইন কনসাল্টেন্ট থেকে অফলাইনটা অবশ্যই করুন। ফোনে হাতে লেখা শব্দ বোঝা যায় না, যত ভালোই ফোন হোক হাতে লেখা শব্দ বোঝা যায় না, ওটাকে সামনে থেকে লেন্স মেরে দেখতে হয় কোন এজ চলছে, এই যে আমরা এই হাতটা কোনখানে দাঁড়িয়ে আছে, এর পরে কি হতে চলেছে, এই জিনিসটাকে বলতে হবে।